বাংলার শেষ শিল্পী ফুটবলার। বাসুদেব মন্ডলকে তোমরা আজকে চিনেছো এই ফুটবলের জন্য। খুব দারিদ্র পরিবারে, বাবার একটি ছোট্ট চায়ের দোকান ছিল, সেটা ফ্যামিলি থেকে উঠেছি, সেখান থেকে বাবার হাতে পয়সা দেওয়া মানে আমাদের কাছে বিশাল ব্যাপার। যে ওয়ারি ক্লাব থেকে ডাইরেক্ট জুনিয়র ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিলাম আমি। কৃষাণুদে ইস্ট বেঙ্গল ছাড়ছে, তখন ইস্ট বেঙ্গলের একজন মিডফিল্ডার প্রয়োজন, কৃষাণুদের রিপ্লেসমেন্ট হিসেবে তুমি এসেছিলে। তিনজনকে গাড়ি করে নিয়ে বেহালার ওই বাড়িতে নিয়ে চলে গেল। তার আগে স্বপনদা দেখলাম ওখানে বসে আছে। স্বপনদাই আমার প্রথম বাড়িতে গিয়েছিল পল্টুদার সাথে কথা বলার আগে। ওই সকাল থেকে বিকেল পর্যন্ত বসেছিল কোনো একটা চায়ের দোকান। সুরা এসে গেছে, বাট ইস্টবেঙ্গলের ডেরায় রয়েছে, আটক করে নিয়ে গেছে। ওইখানে মোহনবাগান অফিসিয়ালরাও ছিল যারা ইস্টবেঙ্গল ক্লাবকে কখনো টাচ করতে পারতো না। ইস্টবেঙ্গলের যদি মনে করতো কোনো প্লেয়ারকে নেবে, ভারতবর্ষের কোনো টিম ছিল না সেই প্লেয়ারকে কেউ টাচ করতে পারবে। পল্টুদাসের সময় ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু আজকে যত পারফরমেন্স ভালো হওয়ার মূলে কিন্তু স্বপন বল। ঘানাতে গিয়ে ও কিন্তু পড়েছিল প্রায় 15 থেকে 20 দিন। বাবা এখানে মারা গেছে, তাও আসেনি ইস্টবেঙ্গল ক্লাবকে এতটাই যে প্লেয়ারটাকে নিয়ে তবে আসবে। দেখতাম বাইচুংরা সব কত ফ্যান্স, কত মেয়েরা ছেলেরা সব আসতো, সবাই অটোগ্রাফ নিচ্ছে কিছু। কিন্তু যখন তুমি মাঠে নেমে খেললে, তারপর আক্রমকও বলেছে বাইচুংয়ের থেকে বাসুদেব মন্ডল অনেক বড় প্লেয়ার। নন্দা হঠাৎ করে আমাকে ডেকে বললো, রাইট ব্যাক খেল सकता है? বললাম হ্যাঁ স্যার। হঠাৎ করে মনাদা আমাকে বললো, এই কবে খেলেছিস তুই রাইট ব্যাক? তুই তো মিডফিল্ড খেলিস। আমি যে অফিসে খেলেছিলাম তো বাস। যেদিনকার ম্যাচ ছিল সেদিনকার রাত্রিবেলা পল্টুদা আমাকে টিকিট কেটে দিয়েছিল আমার বাড়িতে, দিদি তার পরের দিন বিয়ে। টিএফের সাথে খেলার পরে আমি আর নহিমদাকে বলতেই পারিনি যে আমি যাবো। নহিম স্যার আমাদের রুমে এসে বলছে, আমাকে জহর दे दो हम खाके मर जाएगा। टीएफ के साथ इस बंगाल हर जाएगा ऐसा सोचा है हम लोग। 3 बार সাব গেমস খেলেছি আমি, তার মধ্যে একবার রানার্স, একবার চ্যাম্পিয়ন হয়েছি। পুরোটাই আক্রমণ হয়েছে। তোমার নাম ম্যান্ডেলা দেখেছিলেন না? আমার বয়সী ওর একটা ছেলে ছিল, ওর ঘরে ডেকে ওনার মিসেস আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদেছে পর্যন্ত। জাস্ট বলেছিলাম যে বাইচুংকে, যে বাইচুং সবাই নিয়ে আসছে, তুই কেন নিয়ে আসছিস? তখন বাইচুং আমাকে প্রচন্ড রেগে নিয়ে কি একটা বলতে, আমাকে ফোর্স করে যাচ্ছিল, ও যেরকম করে আগে। বাইচুং বলছে, তুমি কেন বাইচুংকে হিট করলে? মোহনবাগানের কথা, যেখানটায় দীর্ঘ সময় টানা 10 বছর এই ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগান দল বদলের এই কাহিনীটা যদি বলো। গোয়ায় তখন নিতুদাও ছিল, চ্যাম্পিয়ন হয়ে আমরা ফিরছি, তখন একই ফ্ল্যাটে নিতুদারা ইয়ে করলো। তখন ওই 97 আমার সাথে কথা হলো দেবাশিস দা। অবশ্য এর পিছনেও একটা রহস্য আছে। অমিত দাসের সঙ্গে তোমার জড়িত বহু চর্চিত এবং বহু নাম করা। অমিতের সাথে 2 বছর খেলার পর আমিও যখন মোহনবাগানে সই করলাম, অমিতও মোহনবাগানে সই করলো। অমল দত্ত ভারতীয় ফুটবলের অন্যতম সেরা কোচ, কেন? এখন যে আপডেটিং ফুটবল যে খেলা হয় না লাস্ট থেকে 97, এটা উনি বিদেশে পড়াশোনা করে এগুলোই রপ্ত করেছেন। ডায়মন্ড সিস্টেমটা কি এবং কিভাবে অপারেট হতো? আমাকে অমলদা সব সময় বলতো, ইউ আর দ্য ফ্রি পার্সন, তুমি যেখানে খুশি খেলো। সে বছর অন্তত 41 আমি গোল করেছিলাম 97। ডায়মন্ড ফর্মেশনটা কিছুই না। আজকে চিমা সে বছর মানে এমন ট্রিমেন্ডাস একটা ফর্মে ছিল। আমার মনে হচ্ছে 97 অনলি আমরা 3টে ম্যাচ হেরেছিলাম। 1,20,000 দর্শক যুব ভারতী ক্রীড়াঙ্গন, ডায়মন্ড সিস্টেম ভেঙে গেল। বাইচুং ভুটিয়াকে পিকে ব্যানার্জি বললেন ডায়মন্ড কাটার, কেন ভাঙলো? ড্রেস ফ্রেস হয়ে গেছে, তারা মাঠে যাবে। আমাকে অমলদা জাস্ট বললো, আকাশ প্রবলেম নেই কোনো, তুই কি গা হাত ধুয়ে ড্রেস ফ্রেস করে মাঠে যা। যেখানে বাইচুংকে আজকে অমলদা আর প্রদীপদার মধ্যে একটা বিশাল কথা কাটাকাটি, মাঠের মধ্যে কে আগে নামবে কে পরে নামবে, এটা নিয়ে একটা ঝামেলা। ডায়মন্ড ফরমেশন উইকনেস ওই একটাই ছিল, ওই জায়গাটাতেই ওরা হানা দিয়েছে। সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল সত্যদা, দেবজিৎ খুব ভেঙে পড়েছিল, সেই রাগটা গিয়ে পড়েছিল। নেক্সট আমাদের বোধহয় কতক্ষণে খেলাটা শুরু হবে, আমি দেবজিৎকে আর সত্যি বলছি, আমি সত্যদাকে দেখে ভয় পেয়ে গেছিলাম যে এখন যাকে পাবে তাকে কে ফেলবে। ওই ম্যাচটাতেই 6 গোল মনে হয়েছিল, তুমি একটা গোল করেছিলে এবং 5টা গোলের অ্যাসিস্ট তুমি একাই করলে। মানে এতটাই দেবজিৎ আর সত্যদা এতটাই রায়ট চালিয়েছিল, চিমা বোধহয় বাড়ি চলে যাবে, চিমাকে সিআপ করার জন্য সবাই কান্নাকাটি করতো। ন্যাশনাল লিগ সেই বছর না, তারপরেও 2বার জিতেছো। তো ব্যালটের সাথে কথা বললেই তো আমাদের আগেকার দিনের অনেক কথা আসে। যেদিন বাবা মারা গেল এবং তুমি তারপরের দিন ম্যাচ তুমি ধরা পড়ে মাঠে চলে এলে এবং ম্যাচটা খেললে, ম্যাচটা মোহনবাগান জিত। বাবার প্রতি শ্রদ্ধা জানাতেই আমি মাঠে গেছিলাম সেদিন। নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরক। প্যারালাল স্পোর্টসের বিশেষ সেগমেন্ট প্যারালাল আড্ডা। আর প্যারালাল আড্ডায় আমরা কথা বলি ক্রীড়া জগতের বিভিন্ন মানুষদের সঙ্গে। আজ কথা বলবো এমন একজন ফুটবলারের সঙ্গে, তাকে বলা যেতে পারে যে বাংলার শেষ শিল্পী ফুটবলার। হ্যাঁ, শিল্পী ফুটবলারই বটে, কারণ তিনি যখন মাঠে ফুটবলটা খেলতেন, তার খেলা দেখার জন্য সত্যি মানুষ কিন্তু বসে থাকতো এবং তার খেলা দেখে যে তৃপ্তি পাওয়া যেত, সেটা কিন্তু সেই সময়ের অর্থাৎ 90-এর দশকের যে কোনো ফুটবল প্রেমীরা এক কথায় বলে দেবেন, সেই লোকটার নাম হচ্ছে বাসুদেব মন্ডল। বাসুদেব মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং বাসুদেব মন্ডল সম্পর্কে যতটা বলা যায় ততটাই হয়তো কম বলা হবে, কারণ বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলে কিন্তু বাসুদেব মন্ডল একটা বিশাল বড় নাম। সেই বাসুদেব মন্ডলের সঙ্গে কথা বলবো, অনেক কথা, অনেক স্মৃতি, সমস্ত স্মৃতির পাতা আজ উল্টাবো, উল্টে বাসুদার সঙ্গে একেবারে খোলামেলা একটা আড্ডা দেবো। বাসুদা, প্রথমে তো প্যারালাল স্পোর্টসে তোমাকে স্বাগত। জিজ্ঞাসা করবো বাসুদা, ফুটবল মানে এখন ফুটবলের সঙ্গে তো তুমি যুক্ত আছো, আমি শুরুর দিকে আসব, তার আগে জিজ্ঞাসা করব বাসুদেব মন্ডল এখন এতদিন হয়ে গেছে, এখন কি করছে, ফুটবলের সঙ্গে কিভাবে আছে?
হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ফুটবলটা আমি ছেড়েছি 2006-07। তারপরে আস্তে আস্তে কোচিংটা লাইসেন্স যেহেতু প্রক্রিয়া করতে হয় সেই জন্য সি লাইসেন্সটা করেছিলাম। সো তারপরে আমি কোচিংটা ভাবিনি যে করব, আমার দ্বারা যে কোচিং হবে এটা আমি ভাবতে পারিনি। তারপরে আস্তে আস্তে সিনিয়র প্লেয়ার যারা ছিল, অবশ্যই প্রশান্ত চক্রবর্তী আমাকে খুব ইন্সপায়ার করতে যে তুই কোচিং কর, আরও যারা আমার সমসাময়িক প্লেয়াররা ছিল তারা আমাকে সবসময় আমাকে বলতো যে কোচিং কর। এবং তখন আমি আমাদের নিজস্ব আমার গড়িয়ায় একটা ক্যাম্প আছে, এই ক্যাম্পটা প্রথম শুরু করি আমি কিছু ছেলে নিয়ে। আস্তে 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 কোচিংটা আমি একদম যেরকম ফুটবলটা আমার রক্তে চলে এসেছিলো সেটাই আমি এখন কোচিংটা আমার কাছে রক্তের মতন আর কি। ফুটবল ছাড়া তো কখনোই আমরা থাকতে পারবো না, সেই জায়গাটায় আমার মনে হয় যে আমি ফুটবলের সাথে জড়িয়ে থাকতে গেলে কোচিং পার্টটা শিখতে হবে। এবং আপডেটিং কোচিং এখন আগেকার ফুটবল আর এখন ফুটবলের মধ্যে অনেক হিউজ ডিফারেন্স হয়ে গেছে, ফুটবলটা অনেক চেঞ্জেস হয়েছে এবং প্লেয়ারদের মানসিকতা বুঝতে গেলে এখনকার আগের মধ্যে অনেক ডিফারেন্স, এখন অনেক বেশি প্রফেশনাল এবং অনেক বেশি ফাইটিং স্পিড এবং পাওয়ার ফুটবল চলে এসছে। সেখানে প্লেয়ার তৈরি করতে গেলে নিজেকে অনেক বেশি আপডেটিং থাকতে হয় এবং সেখান থেকে আস্তে আস্তে আমি এমন একটি জায়গায় এখন কাজ করছি যে জায়গাটা এখন আমি খুব তৃপ্ত ওই জায়গাটা কাজ করে। দ্যাট ইজ বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন একাডেমি, আমাদের সেন্ট্রাল পার্কের মাঠে প্র্যাকটিস হয়। এখন সারা ভারতবর্ষে যখন আমি প্রথম 2018-তে যখন প্রথম ওখানে জয়েন করি তখন হয়তো আমাদের টিম তখন সেরকম বিধাননগর একাডেমি সম্পর্কে অনেকেই জানতো না, বাট এখন সারা ভারতবর্ষ বিধাননগর একাডেমিকে চেনে এবং জানে। নট অনলি বাসুদেবের জন্য নয়, ওখানকার কীরকম কাজ হয় তার উপরে কিন্তু প্লেয়ারের সংখ্যা এবং সেখানকার ফুটবলের কোয়ালিটি, সেখানকার খেলা এবং অবশ্যই এই পুরো যে আমাদের বিধাননগর একাডেমির যে দেখাশোনা বা সম্পূর্ণ ব্যাপারটাকে যিনি দেখেন তিনি হচ্ছে পিয়ম দে। এবং পিয়ম দেকে আমি সবসময় সাধুবাদ এবং স্যালুট যাই বলবেন না কারণ ছোটো বলা হবে। এবং পিয়ম দে এমন একটি ব্যক্তিত্ব যে এই বিধাননগর একাডেমিটাকে পুরোটাই কন্ট্রোল করে আগলে আগলে রেখে দিয়েছে। এবং এই বিধাননগর একাডেমিটা প্রথম যখন শুরু হয় শ্যামল ঘোষ আমাদের গ্রেট ফুটবলার ছিলেন, শ্যামল ঘোষ এটা শুরু করেছিলেন। তারপরে ওখান থেকে প্রবীর দা, দেন অমল দত্ত, দেন আস্তে আস্তে পিয়মদা যখন ধরেন তারপর থেকে আস্তে আস্তে আমি আছি এখানে। আমাদের নীলাঞ্জন গুহ এই লাইসেন্স করা কোচ আছে, আজকে মধুসূদন আছে আমাদের এই লাইসেন্স করা, আমাদের সুকান্ত আছে, আজকে ভার্গব আছে, আজকে বহু কোচরা আছে। আমাদের এখানে নার্সারি গ্রুপের গ্রাসরুটের প্র্যাকটিস হয়, ওখানে গ্রাসরুটে আমাদের মোর দ্যান 400 স্টুডেন্ট আছে। এবং আমাদের এই বিধাননগর একাডেমি থেকে 13, 15 এবং 17 ইউথ লিগে আমরা পার্টিসিপেট করি প্রতি বছর এবং আমাদের খুব ভালো রেজাল্ট। এখান থেকে খুব ভালো ভালো কোয়ালিটিবান প্লেয়াররা বিভিন্ন ময়দানের ক্লাবে আমরা এখান থেকে পাঠানো হয়। এবং তারপরে সর্বশেষ আমি বলে আমাদের এখানে গত 2 বছর আগে আমরা 3rd ডিভিশন একটা টিম নেওয়া হয়েছিল আমাদের বিধাননগর একাডেমির হয়ে আইএফএ থেকে, সেখান থেকে আমরা আজকে 2nd ডিভিশন হয়ে এবছর আমরা 1st ডিভিশনে উত্তীর্ণ হয়েছি। এবছর আমাদের 1st ডিভিশনে খেলবে। এবং আমাদের যে বিধাননগরের যে এই কর্মক্ষেত্রটা পুরোটা আমাদের পিছনে আমাদের মাথার উপরে যিনি দাঁড়িয়ে আছেন দ্যাট ইজ পিয়ম দে। ইনি না থাকলে আমাদের এই কাজটা হতো না। এবং আমার কথায় আসি, আমি এই বিধাননগর একাডেমিতে যাওয়ার পর আমি নিজেকে অনেক কিছু বদলাতে হয়েছে মানে মানসিকতা, যে আজকে ফুটবল প্লেয়ারদের সাথে কিভাবে মিশতে হবে, ফুটবল প্লেয়ারদের কিভাবে তারা প্র্যাকটিস সেশন বা আদার সব কিছু প্রতিটা ব্যাপারে আস্তে আস্তে নিজেকে এতটা ইনভলভ করে ফেলেছি যে এখন বিধাননগর আর আমার নিজস্ব যে ক্যাম্প আছে গড়িয়া কিশোর চক্র, এই দুটো ছাড়া আর আমার অফিস আর আমার বাড়ি, এই হচ্ছে আমার এখন লাইফস্টাইল। একদমই ফুটবল খেলেছো যেরকম এখন ফুটবল কোচিংয়ে নিজেকে একেবারে বাচ্চাদেরকে কোচিং করাচ্ছ এবং নতুন মানে ভবিষ্যতের প্রতিভা তুলে আনছো। আর ফুটবল থেকেই তুমি মানে যা প্রাচুর্য যা পেয়েছো ফুটবলই তোমাকে দিয়েছে। কিন্তু যখন শুরু করেছিলে, শুরুটা যখন ছিল মানে ফুটবলের না তার আগেও আর্থিক দিক থেকে সেরকম সচ্ছলতা ছিল না, সেই দিনগুলোর কথা মনে পড়ে যে লড়াইটা করতে হয়েছিল ফুটবল মানে পায়ে ফুটবলটা যাতে থাকে, ময়দানে যাতে যেতে পারি, সেই লড়াইটা?
আজকে দেখো যে আমি যে এই যে তোমাদের ক্যামেরার সামনে যে এখানে বসে আছি, এই ফ্ল্যাটে, এই বাড়ি গাড়ি, আজকে যে আমার যে কর্মক্ষেত্র, সবই কিন্তু এই ফুটবলের জন্য। আজকে বাসুদেব মণ্ডলকে তোমরা আজকে চিনেছো এই ফুটবলের জন্যই। আজকে এই ফুটবলটা যখন শুরু করি, আমি শুরু করার আগে আমাদের যে দুজন লোকের কথা সবসময় আমি স্মরণ করি, এটা হচ্ছে আমার নিমাই গোস্বামী এবং আমাদের কানুদা। কানুদা মানে সৌমেন চক্রবর্তী। এই দুজন আমাকে ছোটোবেলা থেকে যেভাবে ফুটবলের প্রতি একাগ্রতা এবং ডিসিপ্লিন শিখিয়েছে, সেখান থেকে আস্তে আস্তে আমি নিজেকে যে ফুটবল প্লেয়ার, আজকে ভারতবর্ষের প্রাচুর্যে আমি রাজ করেছি, বা ভারতবর্ষের সিংহাসনে সেখানে আমি রাজ করেছি, এবং ভারতবর্ষের সম্পূর্ণ সব টুর্নামেন্ট আমি জিতেছি। ভারতবর্ষের সবচেয়ে মহান ক্লাব তিনটে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মাওয়াডান, তিনটি ক্লাবে খেলেছি এবং সুনামের সাথে খেলেছি, এবং নিজের মাথা সবসময় আপ ছিল, সেই ফুটবলটা আমি খেলেছি। এবং আশা করি সব মানুষদের আমার ফুটবলের প্রতি এতটাই ছিল যে আমি সবাইকে ভালোবাসা এবং আনন্দ দিতে পেরেছি। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে তোমরা আমার কাছে এসছো এই কারণ যে বাসুদেব মণ্ডলকে ভোলোনি। এবং তখন থেকে যে শুরু করেছিলাম ফুটবলটা, তখন আমি ভাবিনি যে আমি ভারতবর্ষের ফুটবলে একটা নাম বা ডাক বা যশ যাই বলো না কেন, সেটা আমি পাবো। ফুটবল আমি ভালোবেসে খেলেছিলাম এবং আমাকে সাপোর্ট করেছিল অল টাইম নিমাই স্যার এবং আমাদের কানুদা। এরা আমাকে সাপোর্ট করেছিল বলেই আমি আস্তে 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 কখন যে আমি ময়দানের আঙিনায় পৌঁছে গেছিলাম। এবং ময়দানের আঙিনায় ছোট ক্লাব ওয়ারি ক্লাব এবং টালিগঞ্জ ক্লাব খেলার পরই তারপরে ইস্টবেঙ্গল ক্লাবে আমি খেলি। ইস্টবেঙ্গল ক্লাবে তখন পল্টুদা জীবিত ছিলেন, এবং ইস্টবেঙ্গল ক্লাব থেকে নট অনলি শুধু ফুটবল, সেখানকার ভালোবাসা, সেখানকার দর্শকদের ভালোবাসা, সেখানকার অফিসিয়ালদের ভালোবাসা এখনও আমাকে মুগ্ধ করে। এবং তারপরে আস্তে আস্তে যা হয়, প্রফেশনাল প্লেয়ার হলে আস্তে আস্তে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান, মোহনবাগানের সবারই জানা যে আমাদের 97 একটা আসবো, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব, একদম খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করবো সেগুলো। তবে তার আগে জিজ্ঞাসা করবো, এই যে তুমি এই ফ্ল্যাটে বসে আমরা কথা বলছি, এখন তুমি যে জায়গায় রয়েছো, কিন্তু শুরুতে পারিবারিক দিক থেকে তোমার মানে সেভাবে স্বাচ্ছল্য ছিল না যে জায়গায় থাকতে তুমি, এবং সেখান থেকে লড়াইটা এবং বাবা মা বাড়ির লোকের কি মানে কিভাবে ওই কঠিন পরিশ্রমটা, মানে বাড়ির একটা থাকে একটা লড়াই, সেটার কথা যদি একটু বলো। হ্যাঁ, আমরা এটা যে কোনো মানুষের কাছে ইন্সপিরেশন হবে তোমার এই লড়াইটা। মা ছোটবেলায় মারা গেছে, আমার তখন বছর তখন ওই 13-14 বছর বয়স হবে, আমার মা মারা গেছেন। তারপরে বাবা আর আমরা 4 ভাই বোন, 2 ভাই আর 2 বোন। সো আমরা এই 4 ভাই বোন আর বাবা, এই নিয়ে আমাদের সংসার। খুব দারিদ্র পরিবারে, বাবার একটি ছোট্ট চায়ের দোকান ছিল, সেটা থেকেই বড় হওয়া। এবং সেই সব দেখেই তারপরে বাবা ফুটবলের প্রতি একটা টান তো সবসময় ছিল, আর বাঙালিদের রক্তে সবসময় ফুটবলটা ছিল। এবং আমি টালিগঞ্জ মুদিয়ালির ছেলে, সেখানে ফুটবলের একটা ঘরানা সবসময় ছিল। এবং ওখান থেকে ওই দারিদ্র পরিবারের থেকে উঠে এসে আমি যে ফুটবলটা খেলতে পারবো এটা আশা করিনি কখনো, বাট স্বপ্ন তো দেখতাম একটা। সেখান থেকে আমাদের পাড়ায় একটি ছোট্ট মাঠ ছিল, 5 সাইড বা 6 সাইড মাঠ। সেখানে কিন্তু আমাকে কানুদা আমাকে প্রথম সেখান থেকেই দেখে, এবং সেখান থেকে আস্তে আস্তে তার ওখানে নিয়ে যায়। এবং কানুদার ক্লাবে আমরা যখন প্রথম খেলি, তারপরে আস্তে আস্তে কানুদার ওখান থেকে বড় হতে হতে ওখান থেকে যেটা আন্ডার 8 খেলা বলে, এখন ওই সব খেলা তো এখন উঠেই গেছে। আন্ডার 8 মানে একটা বয়সের একটা হাইটের একটা খেলা হতো, তখন আন্ডার 8 খেলা আমরা খুব চুটিয়ে খেলেছি ফুটবলটা তখন। এবং প্রতিটা জায়গায় খুব আনন্দ লাগতো যে প্রতিটা জায়গায় ফাইনাল খেলছি, কিছু প্রাইজ পাচ্ছি, লোকেরা বাহবা দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমাদের কোচরা আমাকে খুব ভালো বলছে, বিভিন্ন লোকরা খুব আনন্দ দিচ্ছে, এবং প্রতিটা লোক আমাদের সম্পর্কে জানছে। এবং খুব আনন্দ করতাম ফুটবলটা খেলতে খেলতে। কোনো একটা টুর্নামেন্টে আমাদের গাজা পার্ক বা ভবানীপুরের ওখানে কোনো একটা টুর্নামেন্ট আমরা খেলতে গেছিলাম, ওখানে অ্যাজ এ গেস্ট হিসাবে নিমাই স্যার এসেছিলেন। সো নিমাই স্যার আসার পর ওখানেই আমাদের খেলা, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে দেখি আমাদের কানুদাকে ডেকে, আমাদের কয়েকজনকে ডেকে বললো যে এরকম আমরা সাধারণ স্পোর্টস ক্লাব রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, আমি ওখানেই প্র্যাকটিস করাই, তা তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমাদের আমি রাখতে পারি। তখন আমার কাছে একটা বিশাল একটা মানে কি বলবো স্বপ্নের মতন লাগছিলো যে নিমাই স্যার আমাকে বলছে ওখানে যাওয়ার জন্য। সো নিমাই স্যারের কথা অনুযায়ী আমি তার পরের দিনই প্র্যাকটিসে গিয়েছিলাম। ওখানে গিয়ে
দেখলাম যে ওখানকার পরিবেশ, আমি রবীন্দ্র সরোবর হয়তো আমার বাড়ির আশেপাশেই ছিল, আমি অতটা আইডিয়া ছিল না যে ফুটবলের অত বড় সামনে থেকে কমপ্লান দত্ত, বিশ্বজিৎ ভট্টাচার্য, শ্যামল ব্যানার্জিকে দেখতে পাচ্ছি, এটা আমার কাছে একটা বিশাল। যাদের টিভির পর্দায় বা রেডিওর সামনে আমরা শুনতাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলছে, বিশ্বজিৎ ভট্টাচার্য বা আমাদের শ্যামল ব্যানার্জি এবং কমপ্লানদার খেলা আমরা শুনেছি, দেখারও হয়নি, তাদেরকে আমরা সামনে থেকে দেখছি যে আমরা প্র্যাকটিস করছি, আমাদের সাথে খেলছি, আমাদের সাথে প্র্যাকটিস করছি, এটা আমার কাছে একটা বিশাল প্রেরণা। মানে আমরা ওদেরকে দেখেই বড় হয়েছে এবং তার সাথে সাথে নিমাইদার মতন, নিমাই স্যারের মতন একজন মানুষকে আমরা পেয়েছিলাম যে আমাদেরকে মানুষ হওয়া, ফুটবল প্লেয়ার নয়, মানুষ হওয়ার জন্য যে দরকার সেইগুলো আমাদের শিখিয়েছিল যে সারা লাইফে তোরা ফুটবল হয়তো কিছু টাইম খেলবি, বাট মানুষ কিন্তু সারা জীবনের মতন থাকবে, তোরা ডিসিপ্লিনে যদি চলিস মানুষ মাথায় সমাজে চলতে পারবি। এটা কিন্তু আমাদের নিমাই স্যার আমাদের, যার জন্য আমি এখন প্র্যাকটিসে ছেলেদের একটা কথাই বলি যে ফুটবল প্লেয়ার হলি কি হলি না সেটা বড় ব্যাপার না, কিন্তু মানুষের মতো মানুষ হলে দেখবি সমাজে তোদের আলাদা একটা কিন্তু পথ দেখাবে। যাই হোক, তখন থেকে আস্তে আস্তে ফুটবলটা ওখান থেকে খেলা শুরু এবং আমাদের নিমাই স্যার ওইখানে একটা ক্যাম্প করা হয়েছিল, সেখানে 30টা ছেলে ছিল এবং 30টা ছেলের মধ্যে 30টা ছেলে খুব খুব কোয়ালিটিবান ছেলে ছিল এবং নিমাই স্যার আমরা ওখানে টুর্নামেন্ট, বিভিন্ন সাব জুনিয়র টুর্নামেন্ট আমাদের বিভিন্ন জায়গায় খেলতে যেত। আমি কিন্তু টিমে চান্স পেতাম না, তখন টিমে চান্স পেতাম না, সবসময় আমি সাবস্টিটিউট থাকতাম, না হলে বাইরে থাকতাম। এবং কোনো একটা টুর্নামেন্টে আমাকে যখন নিমাই স্যার সুযোগ দিল, আমি নিজেকে খুব ধন্যবাদ, মানে নিজেকে খুব গর্বিত মনে করেছিলাম যে স্যার তার মানে আমাকে ভেবেছে। আমি খালি ভাবতাম যে আমাকে কেন খেলায় না, এবং প্র্যাকটিস করে 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 নিমাই স্যার একটা ম্যাচ খেলিয়েছিল, সেই ম্যাচটা যে আমার কাছে জীবনের ওই ম্যাচটাই যে আমার কাছে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে আমি সেটা ভাবতে পারিনি কখনোই। সেই তারপর থেকে আস্তে আস্তে যখন আমরা খেলে খেলে একটা টিম হিসেবে আমরা যখন খেললাম, তখন আস্তে আস্তে বড় হচ্ছি। তখন বিভিন্ন, আগে কী হতো ময়দানে, তখন বিভিন্ন ক্লাবের অফিসিয়ালরা, আমাদের সাধারণ স্পোর্টস একটা আভিজাত্য ছিল, বিভিন্ন ক্লাবের অফিসে আমরা কিন্তু কোথাও ট্রায়াল দিতে যেতাম না, বিভিন্ন অফিসিয়ালরা আসতো আমাদের ওখানে প্লেয়ার সিলেক্ট করে নিয়ে যেত। এটা হচ্ছে আমাদের সাধারণ স্পোর্টস একাডেমি, মানে স্পোর্টসের আমাদের একটা সো আমরা প্র্যাকটিস করছিলাম, হঠাৎ দেখলাম যে অনেক লোক বসে রয়েছে, আমরা জানি না এটা কারা। তখন নিমাই স্যার এসে বললো যে ওয়ারি ক্লাব থেকে বাসু, তোকে জয়ন্ত চক্রবর্তী বলে একজন আছেন আর ভারতজ্যোতি নাহা, টিঙ্কাদা, তোদের 3জনকে ওরা সিলেক্ট করেছে, তা তোরা কাল থেকে প্র্যাকটিস চলে। এটা কত সাল ওয়ারি? এটা 91-এ। সো প্রথম দিন মানে তখন তো ট্রায়ালই চলছে রীতিমতো, আমাদের ট্রায়াল দিতে হয়নি, কিন্তু ওরা ডাইরেক্ট আমাদের নিয়ে গেছে, বাট আমাদের ভালো লাগলে ওরা রাখবে বলেছে, নাহলে ছেড়ে দেবে। সো আমরা 3জনেই প্রথম দিন গেছি। প্রথম দিন যাওয়ার পর আমার মনে হলো যে আমাদের বললো যে গত বছর যারা খেলেছিস তারা একদিকে যা, আর যারা এবছর মানে গত বছর যারা ফার্স্ট ডিভিশনে যারা খেলেছিস তারা একদিকে যা, আর যারা একদম খেলেনি তারা একদিকে যাও। আমরা তো খেলিনি, ন্যাচারালি আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং সেদিনকার প্র্যাকটিস হলো, খেলা হলো, আমাদের খেলায়নি। আমরা 3জনই বললাম ঠিক আছে, নেক্সট দিন হয়তো খেলাবে। আবার তার পরের দিন গেলাম, তার পরের দিনও একই জিনিস। তখন কোচ ছিল কমটনদার দাদা সুদেব দত্ত, তখন কমটনদার দাদা কোচ ছিল আমার মনে আছে। সো তারপরে দিন আমি নিমাই স্যারকে বললাম, স্যার আমি আর প্র্যাকটিস যাবো না। বলো কেন? বলে আমি বললাম যে ওখানে খেলাচ্ছে না তো আমাদের দেখবে কী করে, জানবে কী করে? বললে তোরা চুপচাপ থাক, ওরা ঠিক দেখবি, তুই প্র্যাকটিসে যা, ওরা ঠিক টাইম মতন ডেকে নেয়। দেখলাম ঠিক তাই। তারপরের দিন গেছি প্র্যাকটিস, দেখি আমাদের 3জনকে ডাকলো, দেখি তোরা কীরকম খেলিস। আমরা যেরকম আমাদের খেলা সেরকম, বাট ফার্স্ট ডিভিশনে খেলার জন্য আমরা উপযুক্ত ছিলাম। এবং তারপরে তো ওয়ারি ক্লাবের সিগনেচার প্রথম বছর আমাদের হাতে কিছু পয়সা দিল, খুব আনন্দ হলো, বাবাকে এসে দিয়েছিলাম। হ্যাঁ, ওই দরিদ্র ফ্যামিলি থেকে উঠেছি, সেখান থেকে বাবার হাতে পয়সা দেওয়া মানে আমাদের কাছে বিশাল ব্যাপার। তার মধ্যে টুকটাক একটু আধটু খেলতাম আমি, সেই পয়সাগুলো দেওয়া হয়ে যেত। যাই হোক, এবার স্বপ্ন তো দেখতাম আমি সবসময় যে একটা ভালো বাড়ি হবে বা ভালো গাড়ি হবে, ভালো জায়গায় থাকবো, এরকম একটা স্বপ্ন তো সবসময় ছিল। আস্তে আস্তে ওয়ারি ক্লাবে যখন প্রথম খেলা শুরু হলো, ফার্স্ট 11 আমি সুযোগ পেতাম না, কিন্তু ড্রেস করতাম রেগুলারই। 2-3টে ম্যাচ যাওয়ার পর হঠাৎ একটা রেল এফসির সাথে একটা ম্যাচ ছিল। রেল এফসিতে তখন সঞ্জয় সেন, তারপরে প্রিয় গোপাল গোস্বামী, সৌরেন দত্ত, তারপরে আরও অনেক বড় বড় প্লেয়ার ছিল। বাপরে বাপ, কী খেলা খেলতো ওরা তখন বড় ক্লাবে। তখন ওদেরকে নিয়ে টানাটানি, যেহেতু রেলে চাকরি করতো ওরা যেতে পারতো না।
যাই হোক খুব মানে ওদের সাথে খেলা, মানে আমরা তো ফার্স্ট হাফটা দেখে, ফার্স্ট হাফ খেলা হয়েছে তখন ওরা গোল করতে পারেনি, মানে সারাক্ষণ ডিফেন্স করে যাচ্ছে। আমাকে দেখে হঠাৎ ডাকলো কোচ, দেখে বললো যে মিডফিল্ডে যা খেল। সেই যে প্রথম আমি ওয়ারি ক্লাবে ফার্স্ট টাইম যে আমি মাঠে নেমে যাবি, আমার এখনও মনে আছে মোহনবাগান মাঠে খেলা ছিল, এখনও পর্যন্ত আমার মনে আছে যে ওই ম্যাচটা আমার জীবনে হয়তো সেরা ম্যাচ আমি খেলেছিলাম। ওই 35 মিনিটস ছিল তখন, 35 মিনিটস ম্যাচ খেলার পর সেদিন ম্যাচটা আমরা ড্র করেছিলাম, মানে ওরা 1 গোল করেছিল, তারপর আমরা আরেকটা গোল করেছিলাম, মানে 1-1 ড্র হয়েছিল। কিন্তু সেই খেলাটার পর থেকে আর আমাকে পিছন ঘুরে তাকাতে হয়নি। ওয়ারি ক্লাবে আমি পরপর 2 বছর ছিলাম এবং আমি ওয়ান অফ দ্য প্লেয়ার যে ওয়ারি ক্লাব থেকে ডাইরেক্ট জুনিয়র ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিলাম আমি ওখান থেকে। যাই একদমই, তারপরে ওয়ারি ক্লাব থেকে ইন্ডিয়া টিমে শুধু চান্স পাওনি, তুমি ভারতীয় ফুটবলের এবং বিশেষ করে কলকাতার বড় ক্লাবের কর্তাদের নজরেও চলে এসেছিলে। কারণ আমি যদি খুব ভুল না করি, 1994 সালে যখন কৃষাণু দে ইস্টবেঙ্গল ছাড়ছে, তখন ইস্টবেঙ্গলের একজন মিডফিল্ডার প্রয়োজন, কৃষাণু দে স্ট্যাচারের, কৃষাণু দের মানের মিডফিল্ডার, আর সেই জায়গা পূরণ করেছিলে তুমি। 1995-তে মোস্ট প্রবাবলি তুমি ইস্টবেঙ্গলে জয়েন করেছিলে, ঠিক তার পরের বছর, মানে কৃষাণুদের রিপ্লেসমেন্ট হিসেবে তুমি এসেছিলে, এবং মাঝমাঠের যে শিল্পী কৃষাণুদের যে ছিলেন তার সঙ্গে তোমারও আস্তে আস্তে তুলনাটা তখন থেকেই শুরু হয়। ইস্টবেঙ্গলে যে এলে, ইস্টবেঙ্গলে আসার কাহিনীটা কিরকম ছিল যদি একটু বলো। নিশ্চয়ই ইস্টবেঙ্গলে আসা মানে একটা রোমহর্ষক কাহিনী হয়। একদমই তাই, আমার কাছেও একটা বিশাল কাহিনীর মতনই। ইস্টবেঙ্গল ক্লাবে প্রথম যখন আমরা তিচুরে তখন আন্ডার-21 ন্যাশনাল খেলতে গেছিলাম। সো ওখান থেকে আমাকে বলা হলো যে ওখান থেকে তোদের পল্টুদা একদিন ডেকে পাঠিয়েছিল আমাদের, যে তোমরা তুমি ইস্টবেঙ্গলে খেলতে চাও? হ্যাঁ। বললো ঠিক আছে, রেডি থেকো, আগে ন্যাশনাল খেলতে যাচ্ছ, যাও, ওখান দিয়ে এসে তোমার সাথে বাকি কথা বলবো। আমি ঠিক আছে। আমরা তিচুরে খেলতে গেছিলাম, তো মালদা কোচ ছিল আমাদের। তিচুরে আমি আন্ডার-21 ক্যাপ্টেন ছিলাম। সো আমরা রানার্স হয়েছিলাম, কেরলের সাথে আমরা ওখানে হেরে গেছিলাম 2-1। সো ওখানে দুটো জিনিস হয়েছিল। এক হচ্ছিল আমাদের আক্রমক মাঠে ছিল ওই দিনটায়, ফাইনালের দিনটায়, নাম্বার 14 কাম হিয়ার, ইউ জয়েন দ্য ইন্ডিয়া টিম ফার্স্ট টাইম অলিম্পিকের ক্যাম্পে। এবং সেকেন্ড থিং হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে তখন আমাকে ওখান থেকে ইস্টবেঙ্গল ক্লাবে তিচুর থেকে যখন আমি ফিরছি, তখন আমাদের খড়গপুর না কোথা থেকে গাড়ি করে সদাগা ছিল সম্ভবত। তখন ইস্টবেঙ্গলের প্রচুর ছিল, ওই বেহালার কোনো একটা বাড়িতে আমাকে দীপঙ্কর বিশ্বাস আর তনুজ বল্লভ 3 জনকে গাড়ি করে নিয়ে বেহালার ওই বাড়িতে নিয়ে চলে গেল। তার আগে স্বপনদা দেখলাম ওখানে বসে আছে। স্বপন বল তো সবাই জানে, স্বপন বলের কাহিনী, এবং স্বপন বল মানেই ইস্টবেঙ্গল মানেই স্বপন বল ছিল। এবং স্বপনদাই আমার প্রথম বাড়িতে গিয়েছিল পল্টুদার সাথে কথা বলার আগে। আমি জানতাম না এটা স্বপন বল। স্বপনদা সকালবেলা এসছে, আমাকে পেতে পেতে বিকেল হয়ে গেছে, আমি কোথায় একটা খেলতে গেছিলাম। ওই সকাল থেকে বিকেল পর্যন্ত বসেছিল কোনো একটা চায়ের দোকানে। যাই হোক, তারপরে ওখান থেকে আমাকে বেহালার বাড়িতে নিয়ে গেল। বেহালার বাড়িতে নিয়ে গিয়ে ওখানেই রেখে দিয়েছিল। বাড়িতে জাস্ট বাবাকে খবর দিল যে বাসুরা এসে গেছে, বাট ইস্টবেঙ্গলের ডেরায় রয়েছে। মানে আটক করে নিয়ে গেছিল। তুমি যতটা ভদ্রভাবে বলছো ওরকমটা নয় ছিল, মানে কিরকম মনের অবস্থা কি ছিল? আমাদের খুব ভয় লেগেছিল, সত্যি বলছি। আমরা তখন বাচ্চা ছেলে, আন্ডার-21 খেলছি, এবং আমি সত্যি বলছি আমি খুব বাচ্চা ছেলে ছিলাম। এবং আমাদের 3 জনকে আমরা বলেছি এখানে থাকবো না, আমরা বাড়ি যাব। তখন আমাদের মানে যা হয় আর কি, এগুলো বলা উচিত না ক্যামেরার সামনে, ওরা আমাদের যেরকমভাবে করেছিল। বাট তারপরে যেদিনকে আমাদের সই করতে নিয়ে যাবে, সেদিনকার ডাইরেক্ট ওখান থেকে পল্টুদা ইস্টবেঙ্গল ক্লাবে গেলাম। ইস্টবেঙ্গল ক্লাব থেকে সমস্ত সিগনেচার করে ওখান থেকে CR10 দিয়ে সই করে একেবারে আমার বাড়িতে নামিয়ে দিল। এই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের গল্প। মানে আমার ওই 4-5টা দিন আমি খুব ভয় ছিলাম। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকেছে, ওখানে তখন কিন্তু ওইখানে মোহনবাগান অফিসিয়ালরাও ছিল, যারা ইস্টবেঙ্গল ক্লাবকে কখনো টাচ করতে পারতো না। এটা কিন্তু তখন থেকে একটা ইস্টবেঙ্গলের যদি মনে করতো কোনো প্লেয়ারকে নেবে, ভারতবর্ষের কোনো টিম ছিল না সেই প্লেয়ারকে কেউ টাচ করতে পারবে। ইস্টবেঙ্গলের রিক্রুটাররা এরকমই ছিল, মানে সেই সময় পল্টু দাসের সময়। তখন স্বপনদা
মানে একটা বিশাল টিমের মধ্যে একটা বিশাল মানে কি বলবো রিক্রুটার বলো যাই বলো না কেন, উনি খুব ভালো ইস্টবেঙ্গলকে যেটা যতটা বেশি ভালোবাসতো তার থেকে বেশি প্লেয়ারদের ভালোবাসতো, এবং প্লেয়ারদের কতটা সম্মান পাওয়া উচিত এটা স্বপন বল ছাড়া আর কেউ জানতো না। এবং স্বপনদার মতন লোক আজকে ছিল বলেই ইস্টবেঙ্গল আর যাই করো, ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু আজকে যত পারফরমেন্স ভালো হওয়ার মূলে কিন্তু স্বপন বল। আজকে প্রতিটা প্লেয়ারকে বাই নেমে এবং তার নেচার এবং তার বাড়ির সাথে যোগাযোগ করাটা এটা কিন্তু স্বপন বলই করতো। এবং স্বপনদা এমনই একটা লোক যে প্রতিটা ওনার মতন এডুকেটেড পার্সন আমি আর মানে ভারতবর্ষের ফুটবলে আমি কখনোই পাইনি। লোকটি আজকে আমাদের কাছে নেই, বাট ইস্টবেঙ্গল ক্লাব এখন কিন্তু ওনাকে খুব মিস করে, এবং ইস্টবেঙ্গল ক্লাব যতদিন ইস্টবেঙ্গল ক্লাব থাকবে ততদিন স্বপন বলের নাম কিন্তু সবসময় থাকবে এবং আমাদের মুখে তো থাকবেই। একদমই, আমরাও যখন কোনো কিছু স্ট্যাট দরকার হতো, কিছু জানতে হতো, সেই সময় কি হয়েছিল আমরা স্বপন বলকেই ফোন করতাম, কারণ তার সেগুলো মুখস্থ ছিল, গড় করে বলে দিত। আচ্ছা, আমার মনে আছে কিছু জিনিস, স্বপনদা বাবা নাকি মারা গেছিলেন যখন এখানে ওমেলোকে নিয়ে আসা হলো, তখন কিন্তু ও নাইজেরিয়ায় ঘানাতে গিয়ে ও কিন্তু পড়েছিল প্রায় 15 থেকে 20 দিন। বাবা এখানে মারা গেছে তাও আসেনি ইস্টবেঙ্গল ক্লাবকে এতটাই যে ওই প্লেয়ারটাকে নিয়ে তবে আসবেন, আসার পর তারপরে ও কাজ করেছিল। যাই হোক, এটাই স্বপন বল। একদমই। এবং তুমি মানে প্রথম বড় ক্লাব ইস্টবেঙ্গলে যাচ্ছ, এবং তুমিও জানতে যে তখন থেকে একটা হাইপ উঠেছে যে কৃষাণুদের জায়গায় তোমার খেলার পজিশন এবং তুমি যে ধরনের ফুটবলটা খেলতে, তোমার পায়ে তো একটা শিল্প ছিল, এটা মানে সবাই এটা মানে এবং বলেও। তো তুমি যখন প্রথম বড় ক্লাবের ড্রেসিং রুম এবং বড় তাবৎ প্লেয়ারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করছো, কিরকম ছিল, মানে মনের মধ্যে কিরকম হচ্ছিল এবং কিরকম ছিল সেই অভিজ্ঞতা? দেখো, আমি না ফুটবলটাকে খুব ইজিভাবে ফুটবলটাকে খেলেছি। ইজি মিনস আমি কখনো টেনশন নিতাম না। টেনশন মিনস আমার মধ্যে কখনোই ফুটবল খেলতে গিয়ে আমি কখনো টেনশন ফিল করিনি। হ্যাঁ, একটা জিনিস কি, আমার যেরকম বড় ম্যাচ খেলতে সবচেয়ে বেশি ইজি লাগতো, মানে যেহেতু বড় ম্যাচটায় অনেক বেশি স্পেস পাওয়া যেত, আমার সবচেয়ে বেশি হার্ড লাগতো রেলওয়ে এফসির সাথে খেলতে, পোর্ট ট্রাস্টের সাথে খেলতে। এইসব টিমগুলো প্রচুর লড়াই করতো, প্রচুর মারপিট করতো, এই ম্যাচগুলো খেলতে আমার খুব ভয় লাগতো। কিন্তু সবচেয়ে ইজি লাগতো আমার ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলতে। সেই জায়গায় আমার প্রথম, হ্যাঁ বলবো না কেন, কারণ হচ্ছে আমি ইস্টবেঙ্গলের টিকিট কেটে বাবা আমাকে খেলা দেখতে নিয়ে যেত, ইস্টবেঙ্গলের সাপোর্টার ছিলাম একদম ইনবর্ন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবে সই করা যখন, তারপরে মনের মধ্যে তো একটা সত্যি আনন্দ হয়েছিল, এবং তার পাশ থেকে বাবার যে আনন্দটা আমি বাবারও ইচ্ছা ছিল যে ইস্টবেঙ্গল ক্লাবে সই করানো। সো বাবার আমি ঠিকঠাক করতে পেরেছিলাম, এবং যখন ইস্টবেঙ্গল ক্লাবে গেলাম, ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে আমি খুব আশ্চর্য হয়েছিলাম তা নয়। অ্যাজ এ বিগ ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবে আমার কাছে অন্য ক্লাবের মতনই ছিল, বাট যেহেতু আমার সমসাময়িক প্লেয়ার প্রচুর ছিল, আজকে অমিত রঞ্জন, আজকে দেবজিৎ ছিল, আজকে অলোক দাস ছিল, আজকে কি বলবো অনেক প্লেয়ার ছিল যারা আমার, প্রশান্ত ছিল, অনেক প্লেয়ার ছিল যারা খুব আমার কাছ থেকে, এবং ওদের সাথে একসাথে আমরা ন্যাশনাল করেছি একসাথেই। তারপরে আস্তে আস্তে একটা জায়গায় গেলে নতুন একটা পরিবেশ, সেটাকে মানাতে যেহেতু আমার কোনো অসুবিধা হয়নি, এবং যেটা সবচেয়ে বেশি অসুবিধা সেটা হচ্ছে কোচ। তখন কে ছিল? মিস্টার নঈমউদ্দিন কোচ ছিল, খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন ইয়েতে ছিল। এমনিতেই এখন আমি যদিও স্টুডিওর সামনে বা ক্যামেরার সামনে এত কথা বলছি, মানে তোমরা হয়তো জানবে আমি খেলার সময় বা খেলার আমলে আমি যতদিন ফুটবল খেলেছি খুব কম টিভির সামনে বা সামনে আসতাম, কারণ আমি কখনোই খুব মিতভাষী আর কি, আমি কথা বলতে বেশি ভালোবাসতাম না, বাট এখন কথা বলতে হয়। তখন ওই নইমদার কাছ দিয়ে অনেক কিছু শিখেছি। ডিসিপ্লিন ফার্স্ট শিখেছি। সেকেন্ড থিং হচ্ছে একটা প্লেয়ারের, ফুটবল প্লেয়ার খেলতে গেলে তার নিউট্রিশন খুব দরকার এখনকার দিনে, যেটা এখন নর্মালি এগুলো নইমদা কিন্তু আমাদের তখনই কিন্তু আমাদের প্রতিটা ক্লাবে, যেই ক্লাবে নইমদা কোচ হয়েছেন সেই সব ক্লাবের হয়তো খরচা কিছুটা বেড়ে গেছে, কেন উনি আলাদা করে প্লেয়ারদের খাওয়া দাওয়ার দিকে দেখতেন, এবং প্রতিটা অফিসিয়ালি একটা নইমদার প্রতি একটা ভীতি যে আরে নইমদাকে নিয়েছি অনেক বেশি খরচা হবে। তার জল আলাদা ছিল, আমাদের প্লেয়ারদের প্রতি খাওয়া দাওয়ার পুরো আলাদা একটা চার্ট সে মেনটেন করতো, এবং ডিসিপ্লিন ওয়াইজ করতো। এবং নইমদার কাছ দিয়ে অনেক বেশি পেশেন্স আমি রপ্ত করতে পেরেছি। নইমদার মধ্যে যে এতটা পেশেন্স, কথা খুব কম বলতো, কিন্তু যেটুখানি বলতো সেইটুখানি খুব
কার্যকরীরা। আমি বলবো না যে এখনকার ফুটবল কোচরা যারা কোচ করেন তাদের মতন অত বড় টেকনিক্যালি খুব স্ট্রং ছিলেন না, বাট ওনার কাছ দিয়ে যে একটা ফ্যামিলির মধ্যে যে একজন বড় গড ফাদার বা ফাদার সেরকম টাইপের একজন লোক ছিল যে সবসময় প্রোটেক্ট করলো তার বাচ্চাকে। এবং ফুটবলটা তখনকার দিনে দেখো আমাদের সময় বা তোমাদের সময় বা আমাদের সময় আমি যাচ্ছি না, 90 দশকের ফুটবলটা কিন্তু তখন কিন্তু কোয়ালিটি অফ ফুটবলার অনেক বেশি ছিল, যার জন্য কোচেসদের কাজ করতে অনেক বেশি ইজি হতো। আজকে সেই সময় নঈমদা বলো, বাবলু ভট্টাচার্য বলো, সুভাষ ভৌমিক বলো, অমল দত্ত বলো, প্রদীপদা বলো, যারাই কোচিং করিয়েছে ওই সময় তাদের কিন্তু কোচিং করতে অনেক বেশি ইজি হয়েছে। বেসিক্যালি ম্যাক্সিমাম কোয়ালিটি প্লেয়ার এত বেশি ছিল এক একটা টিমে, যার জন্য সেদিন তখনকার কোচেসদের খুব একটা কাজ করতে অসুবিধা হতো না। তুমি ইস্ট বেঙ্গলের হয়ে লিগও জিতেছিলে, কিছু বিশেষ স্মরণীয় ঘটনা এবং স্মরণীয় বলে না মজার ঘটনা কিছু মনে আছে এখন সেই সময়কার ড্রেসিং রুমের ঘটনা? ড্রেসিং রুমে কিছু কিছু জিনিস তো মনে থাকবেই, কারণ পাশাদা ছিল, তুষারদা ছিল, তারপরে আস্তে আস্তে পরের বছর বাইচুং আসলো, বাইচুং তো ছিলই, বাইচুং ছিল, পরে রমন, কার্লটন এরা সব আসলো আস্তে আস্তে। অজয় সিং ছিল, অজয় সারাক্ষণ টিম নিয়ে গিয়ে থাকতো। এবং সবচেয়ে বড় কথা আমাদের মনাদা আসতো প্রতিদিন, ভাস্করদা আসতো প্রতিদিন প্র্যাকটিস দেখতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবটা এমন একটা জায়গা ছিল না, আমাদের অফিস কাছারি ছিল কিন্তু আমাদের প্র্যাকটিসের পরও, এখন যেটা আমি সাধারণত পাই না দেখতে, প্র্যাকটিসের পরও আমাদের সবাই মিলে একটা আড্ডা ছিল। আড্ডা মিনস কি, ওই খেলা নিয়েই সবাই গল্প করতে করতে কখন 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যেত এটা কেউ টের পেত না। ওই ইস্টবেঙ্গল ক্লাবের ওই ড্রেসিং রুমের মধ্যে আমরা খালি গায়ে, ওর মধ্যে এদিকে ওস্টুরা রাখছে খেয়ে যা, এদিকে সবাই মিলে আমাদের মানে অফিসিয়ালরা যেমন আন্তরিক ছিল এবং ততটাই আমাদের প্লেয়ারদের মধ্যে, যার জন্য আমরা ইস্টবেঙ্গলে ত্রিমুকুট জিতেছিলাম সে বছর। অনেকগুলো টুর্নামেন্ট আমরা সে বছর জিতেছিলাম। এবং ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে বাইরে খেলতে যাওয়া অনেকগুলো ঘটনা আছে। সে বছর আমার দিদির বিয়ে ছিল, আমার আইএফএসিল আমাদের শিলিগুড়ি প্রথম টুর্নামেন্ট আমার জীবনের ইস্টবেঙ্গলের হয়ে খেলতে গেছি। প্রথম ম্যাচ হচ্ছে মেবি আইটিআই বা ইন্ডিয়ান ব্যাংক হবে, আইটিআইয়ের সাথে খেলা। প্রথম ম্যাচটা জিতলো, সেই ম্যাচে আমি ড্রেস পেয়েছি কিন্তু খেলা হয়নি। সেখানে গিয়ে আমি একটা জিনিস অনুভব করলাম, আমাদের টিমে তৌসিফ জামাল ছিল, বাইচুং ছিল, শিলিগুড়িতে গেছি, ওখানে বাইচুংয়ের তো আমি তো ঘর থেকে খুব একটা বেরোতাম না, আমি রঞ্জন চৌধুরী আমি আর রুম পার্টনার ছিলাম। সো দেখতাম বাইচুং ওরা সব কত ফ্যান্স, কত মেয়েরা ছেলেরা সব আসতো, সবাই অটোগ্রাফ নিচ্ছে আমার দেখে খুব মজা লাগতো। বাহ, খুব ভালো। এবং যখন আমি প্রথম ম্যাচটা যখন খেলা হচ্ছে হাফ টাইম হয়নি, 15-20 মিনিট হয়েছে, সেই ম্যাচটা বোধহয় দুলাল একটু খুব খারাপ খেলছিল, দুলাল না পাশাদা যে কোনো একজন হবে। তো নঈমদা হঠাৎ করে আমাকে ডেকে বলল যে রাইট ব্যাক খেল सकता है? বললাম হ্যাঁ স্যার। মনাদা আমাদের ছিল, ম্যানেজার ছিল, পাট করে মনাদা আমাকে বলল, এই কবে খেলেছিস তুই রাইট ব্যাক? তুই তো মিডফিল্ড খেলিস। আমি যে অফিসে খেলেছিলাম তো, বাস। সো আমাকে নঈমদা নামায়নি আর, কিন্তু তার ঠিক 10 মিনিট পরেই রঞ্জন চৌধুরী খেলছিল, রঞ্জন চৌধুরীর বদলে আমাকে নামালো। এবং সত্যি বলছি, ওই দিনটা যে খেললাম, খেলার পর থেকে তারপরে আর আমাকে পিছন ঘুরে তাকাতে হয়নি। নঈমদা অটোমেটিক তার পরের দিন থেকে আমাকে, এবং টিএফের সাথে আমার মনে আছে আমরা কোয়ালিফাই করেছিলাম, টিএফের সাথে আমরা একটা ম্যাচ হেরে গেছিলাম। এবং লাস্ট ম্যাচটা টিএফের সাথে হেরে যাওয়ার পর নঈমদা টিএফের যেদিনকার ম্যাচ ছিল সেদিনকার রাত্রিবেলা পল্টুদা আমাকে টিকিট কেটে দিয়েছিল আমার বাড়িতে, দিদি তার পরের দিন বিয়ে, মানে 3-4 দিন পর বিয়ে ছিল, আমি চলে যাওয়ার কথা। কিন্তু টিএফের সাথে খেলার পরে আমি আর নঈমদাকে বলতেই পারিনি যে আমি যাব, আমরা টিএফের সাথে হেরে গেছিলাম, মানে এতটাই ইনভলভ ছিলাম। নঈম স্যার আমাদের রুমে এসে বলছে, हमको जहर दे दो हम खा के मर जाएगा, टीएफए के साथ इस्ट बंगाल हार जाएगा ऐसा सोचा है हम लोग। তো এগুলো ছোট ছোট ঘটনাগুলো আজকে আমরা ভাবি যে নঈম স্যার কেন বলেছিল, আমি কেন বলতে পারিনি যে আমি বাড়ি যাব। দিস ইজ কল ফিলিংস। এই ফিলিংসটা ছিল বলেই আমরা ওই জায়গায় পৌঁছাতে পেরেছিলাম, যে ফুটবলের প্রতি একাগ্রতা। আর সেই কারণেই হয়তো মানে যখন শিলিগুড়িতে গেলে তুমি বাইরে দেখছো বাইচুং ভুটিয়ার প্রচুর ফ্যান অটোগ্রাফ দিচ্ছে, আর তুমি ভিতরে বসে সেটা দেখছিলে, কিন্তু
উপভোগ বলবো না দেখছিলে বা কিছু, কিন্তু যখন তুমি মাঠে নেমে খেললে তারপর আমি যতদূর শুনেছি আক্রমকও বলেছে বাইচুংয়ের থেকে বাসুদেব মন্ডল অনেক বড় প্লেয়ার হবে এবং অনেক এই কথাটা শুনেছিলাম সেই সময়, মানে ইন্ডিয়া টিমের কোচের থেকে এই সার্টিফিকেটটা পেয়েছিল এবং ও তোমাকে অনেক বেশি প্রেফারও করতো বাইচুংয়ের থেকে বড় প্লেয়ার। যদি আমি ভারতবর্ষের ফুটবলে যদি ইস্টবেঙ্গল যদি আমাকে প্ল্যাটফর্ম দিয়ে থাকে, আর আমার পুরো ইন্ডিয়া টিমে যত খেলা আছে, আমি ইন্ডিয়া টিমে প্রচুর ম্যাচ খেলেছি এবং সবই টুর্নামেন্টে আমার খেলা, সাব গেমস চ্যাম্পিয়নও হয়েছিলাম আমরা, এবং আমি তিনবার সাব গেমস খেলেছি আমি, তার মধ্যে একবার রানার্স একবার চ্যাম্পিয়ন হয়েছি, পুরোটাই আক্রমণের জন্য। ওই একটা মানুষকে আমি দেখেছিলাম, সেই মানুষটা আমার মনের ভিতরে ফুটবল শুধু শিল্প খেললে হবে না, তার সাথে যে হার্ডওয়ার্ক করতে হয় সেটা শিখিয়েছিল। উনি তো তোমার নাম ম্যান্ডেলা দেখেছিলেন না? যেহেতু উনি মন্ডল, আমার নাম বাসুদেব মন্ডল, মন্ডলটা উচ্চারণ করতে পারতো না এবং ম্যান্ডেলা ম্যান্ডেলা বলে ডাকতো, এবং অনেক ইন্ডিয়া টিমের ঘটনা আছে যেগুলো আক্রমণ আমাকে বুঝিয়ে দিত যে আজকে সবার থেকে তুমি যে আলাদা। আজকে সত্যি বলছি, প্রতিদিন আমাদের আফটার প্র্যাকটিসের পর আমাদের ব্যাঙ্গালোরে দিনের পর দিন আমরা ক্যাম্প করেছি। আমাদের যখন প্র্যাকটিস হতো, প্র্যাকটিসের পরে লাস্টে সবাইকে আমাদের টিম মিটিংয়ের জন্য রাত্রিবেলা ডাকতো, এভরিডে ডাকতো। জাস্ট আমাদের 10 মিনিট কি 12 মিনিট কি 15 মিনিট, এর বেশি আমাদের ক্লাস হতো না কখনোই। এবং কি প্র্যাকটিস করতাম, আমাদের কি প্ল্যানিং, সেগুলো আমাদের জাস্ট বোঝাতো। এবং সবাই আমাদের মিটিংয়ে আসতো এবং সামনে একটা বাক্স রাখা থাকতো, তার মধ্যে চকলেট থাকতো, সবাইকে একটা একটা করে দিত। লাস্টে যাওয়ার সময় আমাকে বাক্সটা পুরো ধরে দিয়ে দিত, তার মধ্যে 4-5টা করে থাকতো, এবং সবাই দেখে আমাকে বলতো যে তোকে কেন আমাকে দিত। পরে আমি বুঝতে পারলাম যে ও আমাকে, আমার বয়সী ওর একটা ছেলে ছিল, যখন আমরা রাশিয়ায় গেছিলাম তখন ওর মিসেস এসেছিল রাশিয়া, আমার সম্পর্ক ওনার মিসেসকে এত কথা বলতো যে ওর ঘরে ডেকে ওনার মিসেস আমাকে জড়িয়ে ধরে হাওয়াও করে কেঁদেছে পর্যন্ত, এতটাই মানে আমাকে ভালোবাসতো, মানে ভালোবাসার ইয়েটা। যাই হোক, মানে আজকে আক্রমণ আমাকে ছোট ছোট ঘটনা, একবার ব্যাঙ্গালোরে ক্যাম্প হচ্ছে, ওখানে আমাদের সার্কিট ট্রেনিং হচ্ছিল। সার্কিট ট্রেনিংয়ের সময় আমরা কি করতাম, আমাদের যেখানে মাঠ ছিল তার পাশেই ছিল ওই বক্সার বা ইয়েদের ক্যাম্প ছিল, সেখান থেকে আমরা ম্যাটগুলো নিয়ে আসতে হতো, আবার ম্যাটগুলো দিয়ে আসতে হতো। সেখানে আমরা দেখতাম প্রতিদিন, বাইচুংয়ের সাথে এমনি কোনো দিনই আমাদের কোনো বাজে সম্পর্ক হয়নি, কিন্তু আমার মনে হয়েছে সবাই নিয়ে আসছিলাম, বাইচুং খালি নিয়ে আসছে না, বসে বসে আড্ডা মারছিল। সো আমি জাস্ট বলেছিলাম যে বাইচুংকে, যে বাইচুং সবাই নিয়ে আসছে, তুই কেন নিয়ে আসছিস না, এভরিবডি সবাই তো এখানে প্লেয়ার। তখন বাইচুং আমাকে প্রচণ্ড রেগে নিয়ে কি একটা বলতে যাচ্ছিলো, তখন কোচ দূর থেকে ওয়াচ করছিল যে আমি কি করি। এবং আমি যখন বাইচুংকে খুব বেশি করিনি, ওর সাথে বাইচুংই শুধু আমাকে ফোর্স করে যাচ্ছিলো, ও যেরকম করে আর কি বাইচুং। এবং তারপরে আস্তে আস্তে দেখি সবাই যখন ব্যাপারটা নিয়ে শেষ হয়ে গেছে, আমাকে আক্রমণ দূর থেকে এরকম করে ডেকে বলেছে ওয়াই নট হিট ইউ, মানে বলছে তুমি কেন বাইচুংকে হিট করলে না, তোমাকেও সবসময় করে যাচ্ছিল, তুমি কেন মারলে না। আমাকেও মনের মধ্যে সবসময় স্ট্রং করার চেষ্টা করতো, অনেক কিছু শেখাতো, আমাকে রেগুলার নিউজ পেপার পড়াতো আক্রমণ, এভরিডে ঘরে ডাকতো, নিউজ পেপার পড়াতো, এভরিডে ঘরের মধ্যে ডেকে আমাকে আলাদা করে চকলেট দিত। মানে উনি আমাকে চেয়েছিল, এবং আমার খেলার মধ্যে ইন্ডিয়া টিম যতদিন আক্রমণ ছিল আমি ততদিন খেলতাম, ওর ভরসা ছিল যে এভরিবডি সবাই বল রিকভারি করে গিভ দ্য ম্যান্ডেলা, সব বল ম্যান্ডেলাকে দেবে, ম্যান্ডেলা ওই গিভ দ্য ফাইনাল পাসার, মানে আমাকে ফাইনাল পাসটা দিতে বলতে আমার মধ্যে কী পেয়েছিল আমি জানি না, বাট উনি আমাকে ওরমভাবেই করতো। এবং প্রচুর টুর্নামেন্ট আমরা ভালো ম্যাচ খেলেছি, এবং ওই সময় আমরা প্রি অলিম্পিক, প্রি ওয়ার্ল্ড কাপ প্লাস এশিয়ান গেমস, অনেকগুলো আমরা টুর্নামেন্ট। আপনি ভারতীয় দলের অধিনায়কও ছিল এবং উরুগুয়ে এবং এই সমস্ত দলের সঙ্গে এক্স্যাক্টলি। আমরা যখন আমাদের কোচিতে একটা খেলা হলো মিলেনিয়াম কাপ, তখন আক্রমণ কিন্তু ছিল না, যখন আমি ক্যাপ্টেন ছিলাম তখন আখমেদেভ বলে একটা কোচ এসেছিল, ওই উজবেকিস্তান থেকেই এসেছিল। যখন আক্রমণ চলে গেল ইন দ্য সেন্স সে বছর উনি বোধহয় ওই এএফসির বোধহয় কোনো একটা ভালো পদে উনি নিযুক্ত হলো, তখন ওই আহমেদেভ আসলেন, এসে তখন উনি আসার পর আমি কোচ ক্যাপ্টেন হয়েছিলাম। কোচিতে একটা মিলেনিয়াম কাপ হয়েছে, কোনো উরুগুয়ে
তারপরে লেবানন, আর একটা আরও 3-4টে টিম এসেছিলো, আইসল্যান্ডও এসেছিলো, 3-4টে টিম এসেছিলো। তাদের সাথে আমাদের খেলা হয়েছিল এবং খুব খারাপ রেজাল্ট আমাদের হয়নি। এই নয় যে ওরা আমাদের ডমিনেট করে, তখন বিজয়ন, বাইচুং, আঞ্চেরি, ব্রুনো সব, কার্লটন, রবার্ট, গোলকিপার বীরেন্দর আর হেমন্ত ছিল, রমন বিজয়ন ছিল। আমাদের টিম খুব ভালো টিম ছিল ওই সময়। সাউথহ্যাম্পটনের সঙ্গেও তো ম্যাচ খেলেছিল, প্রীতি ম্যাচ। সেটা ইয়েতে গিয়ে, সেটা লন্ডনে যখন গিয়েছিলাম তখন আমরা গিয়ে ওখানে খেলেছিলাম। ওই টিমটার নাম কি, তিগানা কোচ ছিল ওই টিমটার। তখন আমরা ওখানে গিয়ে একটা ম্যাচ খেললাম, একটা ইয়ের সাথে, কার বলে, শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ খেললাম। আর ওই বাড়ি ক্লাবে তখন বাইচুং ছিল, তো ওখানে লন্ডনেও আমরা অনেকগুলো চ্যারিটি ম্যাচ খেলেছি। এবং তখন আমাদের কোচ ছিল সুখবিন্দার একটা, মানে আমাদের ভারতবর্ষে যত কোচ আছে, আমি কলকাতার বাইরে আমি বলছি, কলকাতার কোচদের করছি না, বাট ওয়ান অফ দ্য বেস্ট কোচ। আমার সুখবিন্দারকে একটা অন্য লেভেলের মানুষ মনে হতো, কেন উনি কিন্তু কখনোই কোনো প্লেয়ারের নামে আজ পর্যন্ত সমালোচনা আমি কোনোদিন শুনিনি। উনি কোচিংটা ওনার মতন করে করাতেন, বাট তাতে কিন্তু সাকসেস হয়নি তা না, বাট বাজে রেজাল্টও কখনো হয়নি। ওই মানুষটাকে আমি সবসময় রেসপেক্ট করি এবং সারা জীবন রেসপেক্ট করবো। ওই লোকটার আন্ডারে হয়তো আমরা বেশি দিন আমি ইন্ডিয়া টিমে খেলিনি, বাট উনি একটা আলাদা লেভেলের কোচিং করাতো। এবং জেসিডিতে যে বছর উনি কোচিং করিয়েছে, ও জেসিডির প্লেয়ারদের সাথে আমরা কথা বললে বুঝতাম ও লাইক এ ফাদার টাইপের উনি কোচিং করাতো, সবাইকে খুব স্নেহ করতো এবং কোচিংটার সময় প্রচণ্ড সিরিয়াস। এবং আমাদেরও তাই, আমাদের সাথে সবসময় ইয়ার্কি ঠাট্টা মধ্যে দিয়েই আমরা ইন্ডিয়া টিমে কখন আমরা টুর্নামেন্ট শেষ করে ফেলেছি সেটাই আমরা বুঝতে পারতাম না। একদমই। আচ্ছা, এইবার মানে তোমার উত্থান এবং ইস্ট বেঙ্গল ক্লাব দিয়ে তোমার বড় মঞ্চে আসা, ইন্ডিয়া টিম নিয়ে কথা বললাম। এবার যে কথাটা বলবো মোহনবাগানের কথা, যেখানটায় দীর্ঘ সময় টানা 10 বছর মোস্ট প্রবাবলি তুমি খেলেছো। মানে শুধু খেলেছো বলবো না, ডায়মন্ড সিস্টেমের কান্ডারি ছিলে তুমি, 3টে জাতীয় লিগ, মানে যত সাফল্য যা এসছে সবুজ মেরুন 14 নম্বর জার্সিটায়। তো সেই ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগান দল বদলের এই কাহিনীটা যদি বলো, মানে সেই সময় তো রীতিমতো মারামারি আর কি, এর প্লেয়ার ওকে নেবে, তোমাকে কিভাবে তুললো মোহনবাগান? ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলে আমি 95 এবং 96 দু বছর আমি খেলার পর 2 বছর এত ভালো পারফরমেন্স ছিল আমার প্রতি, একটা মোহনবাগানের প্রতি বছর একটা টার্গেট ছিল। কিন্তু ইস্টবেঙ্গলে বললাম ওই স্ট্রং জায়গা, ওদের ওখান থেকে প্লেয়ার নেওয়া খুবই শক্ত। কিন্তু 97-এ এমন একটা অফার দিল, যেই অফারটা আমি না করতে পারিনি। এবং সেখানেও একটা গল্প ছিল। আমরা সন্তোষ ট্রফি খেলতে গেছিলাম গোয়াতে, সো গোয়ায় তখন নিতুদাও ছিল। সো দুটো টিমই আমাকে খুব করে করেছে, বাট আমার কিন্তু কখনো ফুটবল খেলতে গিয়ে আমার কোনো গডফাদার বা আমি কাউকে দিয়ে বলানো ওইসব ব্যাপার ছিল না। আমি নিজে বুঝতে পারতাম যে আমি কতটা ফুটবল লাস্ট ইয়ার খেলেছি, আমার কতটা পেমেন্ট পাওয়া উচিত অ্যাজ পার মার্কেট ভ্যালু দেখে। আমার সেরকমভাবে ওদের সাথে কথা বলতাম। আমার সাথে ইস্টবেঙ্গল ক্লাব থেকে সবসময় নিতুদাই কথা বলেছে, তার আগে পল্টুদা কথা বলেছে। মোহনবাগান ক্লাবে অবশ্যই দেবাশিস দা বা কখনো পিয়ালদা ছিল, আর অঞ্জনদা কথা বলেছে, ওমদা ছিল, ওমদাও কথা বলেছে কখনো কখনো। তো ইস্টবেঙ্গল ক্লাবের নিতুদা তো কথা বলে আমার ওখানে চলেই গেছে, গিয়ে আমাকে সই টই করাবে। আমি বললাম যে এখন না, আমরা খেলা শেষ করি। যেটা আমাদের 5 বার আমরা লাস্ট 6 টাইম চ্যাম্পিয়ন হলো সন্তোষ ট্রফি গোয়াতে, যেটা আমরা খেললাম, চ্যাম্পিয়ন হয়ে আমরা ফিরছি। তখন একই ফ্ল্যাটে নিতুদারা করলো। বাট আমি 97-এ এমন একটা অফার দিয়েছে মোহনবাগান, যেই জায়গাটা আমি কখনোই ছাড়তে চাইনি। এবং মোহনবাগানের সম্পূর্ণ বাঙালি ব্রিগেড ব্যাপারটা পুরো একদম পুরো সবাই নিয়ে নিয়েছিল। এবং আমাকে এতটাই ওরা করেছিল যে আমি সেই বছরটা সত্যি খেলতে চাইছিলাম মোহনবাগান ক্লাবে। ইন দ্য সেন্স 2 বছর ইস্টবেঙ্গলে খেলার পর আমার মনে হয়েছে যে ক্লাবটা চেঞ্জ করা উচিত, যেহেতু আমি নিজেকে কিভাবে ভারতবর্ষের ফুটবলে, কারণ তখন আমার ইন্ডিয়া খেলা হয়ে গেছে, ইন্ডিয়া টিমে যাওয়া মানে ওখানে বিভিন্ন টাইপ অফ প্লেয়ারদের সাথে মিলেমিশে আমার যা মনে হয়েছে যে একটা ক্লাবে বেশি খেলাটা উচিত নয়, একটুখানি চেঞ্জেস দরকার আছে। যখন আমি 97-এ আমার সাথে কথা হলো দেবাশিসদার, অবশ্য এর পিছনেও একটা রহস্য আছে। এর পিছনে আমাকে
দেবুদাকে তোমরা সবাই জানো, দেবুদার বড় হাত আছে। দেবুদাই আমাকে প্রথম দেবাশিস সাথে কথা বলালো এবং একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা কথা বললাম, কথা বলে ওখানেই ফাইনাল কথা বলে দিলাম। ওখানেই টাকা পয়সা নিয়ে আমাকে ডাইরেক্ট বাড়িতে এসে দিয়ে গেল, মানে আর কোনো সেকেন্ড অপশান আমি পাইনি। তার আগে ইসমাইলকে আমি কথা বলেছিলাম, বাট আমি কখনোই আমার ফুটবল ক্যারিয়ারে যতদিন ফুটবল খেলেছি আমি কোনো অফিসিয়ালদের সাথে কখনো চিট করিনি। বাট সে কোনো অফিসিয়াল বা ইস্টবেঙ্গল মোহনবাগানে কোনো অফিসিয়াল আমার সাথে চিট করেনি, সেটা ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক বা মহাবাডান হোক। তিনটে ক্লাবই আমাকে সসম্মানে যতটা কথা ততটাই টাকা পয়সা দিয়েছে এবং সবসময়। আর ফুটবলটা খেলতাম সেরকমভাবেই আমরা যেই ক্লাবে খেলেছি সেই ক্লাবের জন্য সবসময় নিজের 100% নয় 200% এফোর্ট আমরা দিতাম এবং ক্লাবটাকে আমরা সেরকমভাবেই ভালোবাসতাম। আগে ফুটবলটার প্রতি ইমোশন আগে ছিল, এখন ইমোশনটা অনেক কমে গেছে। সো তখন মোহনবাগানে যখন আসলাম তখন অমলদা কোচ। আচ্ছা, অমলদার কথায় আসছি, তার আগে মানে অমিত ভদ্রর সঙ্গে যে তোমার জুটি, সেটা তো একটা মানে বহু চর্চিত, সরি অমিত দাসের সঙ্গে তোমার যে জুটি, অমিত দাসের সঙ্গে তোমার জুটিটা বহু চর্চিত এবং বহু নাম করা এই জুটিটা। এটা কি মোহনবাগান থেকেই শুরু হয় অমিত দাসের সঙ্গে? না, এটা ইস্টবেঙ্গল থেকে। ও আচ্ছা আচ্ছা। ইস্টবেঙ্গলে আমি আর অমিত মিডফিল্ডার, অমিত, তুষারদা, আমি আর সারবানান, চারটে মিডফিল্ডার ছিলাম। সো অমিতের সাথে 2 বছর খেলার পর আমিও যখন মোহনবাগানে সই করলাম, অমিতও মোহনবাগানে সই করলো। সো একসাথে তিনজনের, আমাদের দুজনের একসাথে যে এই খেলাটা, ওর সাথে আমার একসাথে খেলতে খেলতে যেটা আন্ডারস্ট্যান্ডিং যে একটা তৈরি হয় একটা মনের প্রতি বা খেলার মধ্যে, যে সেটা সবসময় প্রতিফলিত হতো। এবং এটা তো আমি আর অমিত দুজনে বলে করিনি, এটা তো সমর্থকরা নিজেরা বুঝতে পারতো। দর্শকরা বলতো যে অমিত আর বাসুর জুটিটা খুব ভালো, যেটা সবাই বিকাশদা, কিষাণুদার জুটির সাথে আমাদের তুলনা করতো। বাট জুটিটা যখন তৈরি হয় কখন জানো তো, যখন একই সাথে বহুদিন খেললে কী হয়, আস্তে আস্তে নিজেদের মনের এটা ঠিক। আমার সাথে অমিতের বাড়ির ফ্যামিলির সাথেও আমার একটা রিলেশন ছিল। অমিতের যখন ইন্ডিয়া টিমে দুজনে একসাথে যেতাম, ওর মা আসতো গাড়ি করে আমার এই প্রশ্নকাটা এই ফ্ল্যাট থেকে আমাকে নিয়ে যেত এয়ারপোর্টে, ওখানে গিয়ে দুজনে একসাথে আমরা যেতাম এবং বহুকাল আমরা একসাথে রুম পার্টনার শেয়ার করেছি এবং খেলতাম সেরকমভাবে। অমিত যদিও একদম, আমি তাও 2-1টা কথা বলতাম, অমিত তো একদমই কথা বলতো না। বাট অমিতের মতন প্লেয়ার আমি এখনও পর্যন্ত আমি খুঁজে পাবো না। ইজ এ মানে আউটস্ট্যান্ডিং ফুটবলার। তখনকার দিনে ছিল, তখনকার যা ফুটবল ছিল তাতে অমিতকে ছাড়া টিম করতে কেউ সাহস পেতে বলে মনে করতো না। আচ্ছা, এবার আসি হচ্ছে অমল দত্তের কথায়। মানে মোহনবাগানে তুমি অমল দত্ত, চাটুনি আর সুব্রত ভট্টাচার্য 3টে কোচের আন্ডারে খেলেছো। অমল দত্ত ভারতীয় ফুটবলের অন্যতম সেরা কোচ, কেন? এখন যে আপডেটিং ফুটবল যে খেলা হয় না, এখন যে হচ্ছে, এখন বিভিন্ন কোচেসরা বিদেশ থেকে আসছে, সেশন প্ল্যান করাচ্ছে, টিমের প্রতি টেকনিক্যাল ট্যাকটিক্যাল হ্যানা তানা প্রচুর হচ্ছে। এগুলো অমলদা আজ থেকে 97 এটা উনি বিদেশে পড়াশোনা করে এগুলোই রপ্ত করেছিল। ওগুলো আমাদেরকে আস্তে 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 অ্যাডপ্ট করানোর চেষ্টা করেছে। তখন তো ফুটবলে তো অ্যাডভান্স হয়নি, বাট ওনার কোচিংটা কিন্তু অ্যাডভান্স ছিল। দ্যাটস ওয়াই অমলদা সবসময় অমলদাকে, আমার ভারতবর্ষের যত কোচের কাছে আমি প্র্যাকটিস করেছি বা খেলেছি, আমি ভারতবর্ষের সম্পূর্ণ সবাইকে ধরে আমার কাছে একজনই কোচ মনে হয়েছে, অরিজিনালি কোচ। আমি তোমাকে কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের সময় প্লেয়ারদের কোয়ালিটি এতটাই বেশি ছিল, কোচদের দরকার পড়তো না। সো অমলদা এমন একটা লোক, যেই লোকটাকে সত্যি আমাদের দরকার লাগতো ওনার কাছ দিয়ে। নট অনলি শুধু ফুটবল, এভরি টাইপ অফ আলোচনায় তুমি দেখো অমলদা তোমাদের টপিক নিয়ে আলোচনা করে দেবে। ওনার এতটাই জ্ঞান ছিল এবং ফুটবলটা ওনার কাছে, ব্যাপারটা হচ্ছে ফুটবলটা আমার কাছে জলের মতন পরিষ্কার ছিল। আর তবে হ্যাঁ, সব লোকেরই তো কিছু কিছু ভালো জিনিস, কিছু কিছু খারাপ জিনিস থাকে। ওনার মধ্যে ভালো জিনিসটা এতই ছিল, জিনিসগুলো ধরা যেত না। উনি যেরকম খারাপ বলতে, আমি অমলদাকে এটাই বলবো, উনি ফার্স্ট 11-এর বাইরে সেকেন্ড 12 নম্বরকেও চিনত না, এরকম একটা ব্যাপার ছিল। বাট ঠিক আছে, বাট আমাদের যে অমলদার যে প্র্যাকটিস সেশনগুলো আমরা এখন বুঝতে পারি, এখন যেহেতু ফুটবল ছাড়ার পর আমরা এখন কোচিং পার্টে চলে এসেছি, এখন অমলদার প্র্যাকটিসগুলো আমরা বুঝতে পারি যে উনি কেন করাতেন। সো আমাদের এখনকার দিনে বিদেশি কোচরা যে আমাদের করাতেন দুবেলা করে প্র্যাকটিস, এক জায়গায় রেখে যে একটা টিমের বন্ডিং তৈরি করানো, তারপর যে সেশন প্ল্যানিং করানো, এগুলো কিন্তু তখন আমাদের দেখো এত কিন্তু পাওয়ার ট্রেনিং বা আমাদের তখন তো অত জিম ছিল না বা অত ফিজিও ছিল না। বাট অমলদা আমাদের ওই মাঠের মধ্যেই কিভাবে পাওয়ার ট্রেনিং করে দিত, কিভাবে আমাদের বলের কন্ট্রোল বাড়াতো, কিভাবে সেন্টারে কিভাবে বল পজিশন রাখতে হয়, কিভাবে টিমের এই ডায়মন্ড ফর্মেশন তোমরা কি করে জানলে,
ডায়মন্ড তো একটা সিস্টেম মাত্র, সেটা জাস্ট সব প্লেয়ারগুলোকে এক জায়গায় করে একটা সিস্টেম তৈরি করে দিয়েছে, সেইটাকে কি করে গেল, দিস ইজ কল ট্যাকটিক্যাল ফুটবল। এটাই তোমার থেকে আমি বিস্তারিত জানবো, কারণ ডায়মন্ড সিস্টেম আমি বহু মানে যেহেতু লোকের কাছ থেকে শুনেছি এরকম তোমরা ডায়মন্ড সিস্টেমটায় খেলেছো এবং তুমি এই ডায়মন্ড সিস্টেমের অন্যতম কাণ্ডারি ছিলে। ডায়মন্ড সিস্টেমটা কি এবং কিভাবে অপারেট হতো? ডায়মন্ড সিস্টেমটা কিচ্ছু না, জাস্ট লাইকে একটা আমাদের ফুটবলের মধ্যে আমাদের যেখানে খেলা হতো সেখানে একটা শেপ মেনটেন করা হতো, যেখানেই বল থাকতো ডায়মন্ড মানে একটা জাস্ট এরকম চারটে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলগুলোকে প্লেয়ারগুলো ভরাট করা, যেখানে অপোনেন্ট টিমে বল দেবে চারটে অ্যাঙ্গেল যদি বন্ধ করে দিতে হয় প্লেয়ারটা যাবে কোথায়। এবং আমরা যখন খেলতাম আমাদের যাদের পায়ে বল আমরা জাস্ট চারটে অ্যাঙ্গেল আমরা ফ্রি রাখতাম, দ্যাট ইজ কল্ড ডায়মন্ড ফরমেশন। আর এখানে কেন আমাকে বড় কাণ্ডারি বলা হয় তার রহস্য আমি তোমাদের বলি। আমাকে আমলদা সব সময় বলতো ইউ আর দ্য ফ্রি পার্সন, তুমি যেখানে খুশি খেলো, তোমার জন্য কোনো আলাদা কোনো জায়গা নেই। যার জন্য আমি সে বছর অন্তত 41 আমি গোল করেছিলাম, 97 এতগুলো স্কোর আমি মিডফিল্ড থেকে করেছিলাম। এবং সে বছর আমাদের মোহনবাগান ক্লাবে একটা জিনিস ছিল, প্রতিটা লিগের ম্যাচে তোমরা হয়তো জানবে, আমার মনে হয় আর ইয়েরা জানবে, প্রতিটা ম্যাচে একটা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হতো। সেখানে বিভিন্ন ক্লাবের 70 দশক 80 দশকের প্লেয়াররা আসতো, এসে একটা ম্যান অফ দ্য ম্যাচ বাঁচত, তাকে একটা করে এটা কি বলে, ওটাকে কি বলে, আগে গান শোনা হতো, ওই টেপ রেকর্ডার কানের মধ্যে শুনে হেডফোন দিয়ে তার সাথে টেপ রেকর্ডার, ওটা কি বলতো, এটাকে আমি ওগুলো আমাদের প্রতিটা ম্যাচে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ দিত। সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ আমিই হয়েছিলাম। এবং আমি কলকাতা লিগে গোল হয়ে গেলে আগে আমলদা বসে যাই, বসে যা, মানে এরকম রিলেশনটা ছিল আমলদার। যে আজকে ডায়মন্ড ফরমেশনটা কিছুই না, আজকে চিমা সে বছর মানে এমন ট্রিমেন্ডাস একটা ফর্মে ছিল এবং আমরা যে কোনো টিমকে ধরছিলাম। সে বছর আমার মনে হচ্ছে 97 অনলি ফর আমরা 3টে ম্যাচ হেরেছিলাম। একটা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে এখানে 4 গোল, একটা হচ্ছে ডুরান্ড কাপে একটা ফাইনালে যেটা হারলাম ইয়ের সাথে, কোচি এফসির সাথে, যেটা বিজয় আঞ্চারি ফাঞ্চারি ছিল, আর একটা হচ্ছে ন্যাশনাল লিগের একটা ম্যাচ জেসিডির সাথে। এই 3টে ম্যাচ আমরা হেরেছিলাম, বাকি আমরা সারা বছর একটা ম্যাচও হারিনি, প্রতিটা ম্যাচ আমরা। অমলদা চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের চাটুনি এসে যে ন্যাশনাল লিগ জিতিয়েছিল ডিউ টু এই প্লেয়াররাই তো ছিল, প্লেয়ার তো চেঞ্জ হয়নি, শুধু কোচটা চেঞ্জ হয়েছে। চাটুনি এসে শুধু একটা জিনিসই করেছে, আমাদের সিস্টেম চেঞ্জ করেনি। ওই সিস্টেমেই তোমরা কী সিস্টেমে খেলেছো, আমরা এই সিস্টেমে, তোমরা ওই সিস্টেমটাকে খেলো, আমি সেটাকে তোমাদের ইয়ে করি, দ্যাটস অল। কোচেস তো এটাই হওয়া উচিত, যে আমি কেন যেই সিস্টেমটা একটা অ্যাডপ্ট করে এসেছি সেটাকে কেন আমি ভাঙতে যাবো, আমি নতুন করে আবার একটা কেন টুর্নামেন্টের জন্য আমি একটা সিস্টেম চেঞ্জ করতে যাবো। এবার একটা কথা জিজ্ঞাসা করবো, যে 1,20,000 দর্শক যুবভারতী ক্রীড়াঙ্গন, ডায়মন্ড সিস্টেম ভেঙে গেল, বাইচুং ভুটিয়াকে পিকে ব্যানার্জি বললেন ডায়মন্ড কাটার, কেন ভাঙলো? তোমরাই তো কাণ্ডারি ছিলে এবং কি কি হয়েছিল সেই ম্যাচটায়? অত লোক, অত মানুষ, মানে ভারতীয় ফুটবলের ইতিহাসে সেরা বিজ্ঞাপন ছিল এই ম্যাচটা। অত মানুষ, 1,20,000 দর্শক, এত হাইপ উঠেছিল কেন ম্যাচটা? আর হারলেই বা কি করে? ডায়মন্ড সিস্টেম তখন মানে যাকে ধরছে তাকেই হারিয়ে দিচ্ছে। একদমই তাই। এবং ডায়মন্ড সিস্টেমের একটা ছোট ঘটনা আছে, সে আমাদের মোহনবাগান ক্লাবে কী ছিল, আমাদের যখনই সল্টলেকে ম্যাচ থাকতো সম্পূর্ণ সব প্লেয়াররা আমরা ক্লাবে আসতাম, ওখান থেকে বাস ছাড়তো, তারপর আমরা মাঠে যেতাম। তো সেই দিন আমার দেরি হয়ে গেছিলো, দেরি মিনস আমি ক্লাবে পৌঁছতে প্রায় হাফ অ্যান আওয়ার লেট করে ফেলেছিলাম, যে কোনো কারণেই হোক। বাট ওখান থেকে আমার জন্য গাড়ি রাখা ছিল, আমি টিম বাস চলে গেছে, দেবাশিসদা বলে গেছিলো, দেবাশিসদার গাড়ি বা অন্দার গাড়ি যে কোনো একজনের গাড়ি রেখে গেছিলো, বাসু আসবে এখানে। তখন তো ফোনের ইয়ে ছিল না, যার জন্য আমাদের বললো যে ক্লাবে আসলে বাসুকে নিয়ে তোরা ডাইরেক্ট ইয়েতে চলে যাবে। ঠিক আছে। এবং আমি যখন মাঠে যাব, মানে আমরা বাইপাস ধরে যাচ্ছি, তো চিংড়িঘাটা পর্যন্ত যেতে পেরেছি, তারপরে যেতে পারছি না, এতটাই জ্যাম রাস্তায়। সম্পূর্ণ ইস্টবেঙ্গল মোহনবাগানের লোকরা গাড়িতে একদম 6 লাখ। সেখান থেকে আমাদের ড্রাইভারকে বলা হলো, ড্রাইভার ফোন করলো দেবাশিসদাকে, দেবাশিসদা ওখান দিয়ে স্কট পাঠিয়ে দিল, মানে পুলিশের ভ্যান যেটা বলে, ওই স্কটে যেদিক দিয়ে গাড়ি আসছিলো ওই দিক দিয়ে নিয়ে গিয়ে আমাকে তখন জাস্ট প্লেয়ারদের ড্রেস ফ্রেস হয়ে গেছে, তারা মাঠে যাবে। আমাকে আমলদা জাস্ট বললো, বাসু প্রবলেম নেই কোনো, তুই গিয়ে গা হাত পা ধুয়ে ড্রেস ফ্রেস করে মাঠে যা। এবং আমার মনে হয়েছে যে হয়তো আমি সেদিনকার লেট না করলে জিততে পারতাম ম্যাচটা।
এবং ম্যাচটা যে শুরু হয়েছিল আমরা 1 মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত যতক্ষণ খেলা হয়েছে আমাদের কিন্তু মোহনবাগান প্লেয়াররা সবাই মাথা উঁচু করে মাথা উঁচু করে কিন্তু মাঠটা ছেড়েছে। মেবি আমরা 4 গোলে হেরে গেছি, হয়তো সেদিনকে হয়তো আমাদের দিন ছিল না, বা সেদিনকে এমন গোলগুলো আমরা সিলি গোল খেয়েছি যেখানে বাইচুংকে আজকে অমলদা আর প্রদীপদার মধ্যে একটা বিশাল কথা কাটাকাটি এবং কথা বলা নিয়ে পেপার একটা বিরাট হাইপ করে ফেলেছিল, এবং সেইগুলো একটা পেশার সব মিলিয়ে মিশিয়ে একটা বিচ্ছিরি একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মাঠের মধ্যে। কে আগে নামবে কে পরে নামবে এটা নিয়ে একটা ঝামেলা। এবং আমার মনে হয় যে সেদিনকার সত্যি বাইচুং ভুটিয়া সেরা হওয়ার মতনই ফুটবল খেলেছিল। আমরা তার কোনো অংশেই আমরা কম খারাপ খেলিনি। চিমার যে গোল করাটা এবং গোল শোধ করে দেওয়াটা, নাজিমুল গোল করেছিল প্রথমত, তারপরে 3টে বোধহয় বাইচুং করেছিল, এবং আমরাও যে সুযোগ পেয়েছিলাম সেই গোলগুলো যদি আমরা করে ফেলতে পারতাম তাহলে হয়তো রেজাল্টটা এখন হয়তো কথাগুলো খুব গল্পের মতন শোনাবে, বাট সেই ম্যাচটাতে কিন্তু মোহনবাগান কোনো অংশে ইস্টবেঙ্গলের থেকে খারাপ ফুটবল খেলেনি। ইস্টবেঙ্গলের থেকে বরঞ্চ কোনো অংশে ভালো ফুটবল খেলেছে, এবং আমাদের ডায়মন্ড ফরমেশনে যা ফুটবল খেলা হয় প্রতিটা ম্যাচে ওই দিনও সেম ফুটবল খেলা হয়েছে, বরঞ্চ আরও বেশি অ্যাটাকিং ফুটবলটা আমরা বেশি খেলেছি। যেহেতু আমাদের ডায়মন্ড ফরমেশন উইকনেস ওই একটাই ছিল, ওই জায়গাটাতেই ওরা হানা দিয়েছে। দ্যাট ইজ কারণ আমাদের ডায়মন্ড ফরমেশনে 3টে ডিফেন্ডার নিয়ে খেলে, 5টা মিডফিল্ডার, 2টো স্ট্রাইকার থাকে। সো সেই জায়গাটায় আমাদের 3টে ডিফেন্ডার থাকাতে ওদের শোষো আর বাইচুং এবং কার্লটন চ্যাপম্যান ছিল সম্ভবত। ওরা অনেক বেশি যেগুলো ওরা পজিটিভ করেছে সেগুলো ওরা কনভার্ট করে দিয়ে চলে গেছে। আমরা সেগুলো পারিনি করতে, ওরা করে দিয়েছে, আমরা পারিনি। এবং খেলাতে বল পজিশন বলো, বাট এগুলো গল্প কথা লাগবে সবই শুনতে। খেলাটা তো শেষ হয়ে গেছে, এখন 4 গোল সেটা হিস্ট্রি হয়ে গেছে। এখন বলতে গেলে আমরা যে ফুটবলটা খেলেছিলাম সেই ফুটবলটা আজকে সারা খেলার পর সারা স্টেডিয়াম জুড়ে সবাই কিন্তু মোহনবাগান ক্লাবকে ক্ল্যাপ দিয়েছে ডিউটি। খেলা দেখে ওরা খুব খুশি, রেজাল্ট দেখে নয়। রেজাল্ট দেখে কষ্ট পেয়েছে, যেহেতু হিস্ট্রিতে লেখা হয়ে গেছে 4-1 মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে হেরে গেছে। বাট যদি খেলা পারপাসে দেখ তাহলে মোহনবাগান কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে সেদিনকার। সেদিন ড্রেসিং রুমে যখন গেলে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিং রুমে কি পরিবেশটা, তো নিশ্চয়ই হ্যাঁ হারার পর একটা পরিবেশ তো দেখো খারাপ থাকে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল সত্যদা, দেবজিৎ খুব ভেঙে পড়েছিল, এবং অবশ্যই অমলদা একটুখানি দুঃখ পেয়েছিল, এবং হাজার সমর্থকরা তো দুঃখ পেয়েছে তাদের জন্য। হ্যাঁ আমাদের যে খারাপ লাগেনি তা না, খারাপ তো লেগেছে। অ্যাজ একটা ম্যাচ যেরকম আমরা খেলি সেরকমই লেগেছে, বাট ইস্টবেঙ্গলের সাথে 4-1 গোলে আমাদের কাছে বিশাল শকিং, মানে বিশাল ধাক্কা লেগেছিল, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করে ফেলেছিলি। সেই রাগটা গিয়ে পড়েছিল নেক্সট আমাদের বোধহয় 7 দিন বাদে আরেকটা গুয়াহাটিতে চার্চিলের সাথে খেলা ছিল আমাদের। আচ্ছা, ওই ম্যাচটাতেই 6 গোল মনে হয় হয়েছিল, তুমি একটা গোল করেছিলে এবং 5টা গোলের অ্যাসিস্ট তুমি একাই করিলে, মানে 6টা গোলেই তুমি ছিলাম। সেই জন্য ওই রাগটা গিয়ে আমাদের পড়েছিল ওই চার্চিল ম্যাচটাতে গিয়ে। মেবি গুয়াহাটির মাঠে খেলা ছিল সে, মানে আমি বিশ্বাস করো ওই ম্যাচটায় আমি সত্যদাকার দেবজিৎকে দেখে আমার ভয় লাগছিল। মানে খেলা শুরু হয়তো 2:30টার সময়, কিন্তু ওরা ড্রেসিং রুমে গিয়ে যেভাবে, মানে কতক্ষণে খেলাটা শুরু হবে, আমি দেবজিৎকে আর সত্যি বলছি আমি সত্যদাকে দেখে ভয় পেয়ে গেছিলাম যে এখন যাকে পাবে তাকে কে ফেলবে, এরকম একটা টেনাসিটি। তো মাঠে নেমেছে, খেলা শুরু, প্রথম শুরুতেই গোল। এবং চার্চিলের সে বছর খুব ভালো টিম ছিল, এবং চার্চিল আমাদের ওই খেলা মানে এতটাই দেবজিৎ আর সত্যদা এতটাই রায়াট চালিয়েছিল যে আজকে ওরা আর, মানে তার সাথে চিমা অসম্ভব, চিমা অমিত এরা অস্বাভাবিক ফুটবল খেলেছিল, যার জন্য আজকে ওই রেজাল্ট হতে বাধ্য হয়েছে। আজকে সে বছর আমরা 3টে ম্যাচ খেলেছি বলছি না, সে ডায়মন্ড ফরমেশনটা আমাদের কাছে একটা, সারা ভারতবর্ষের লোকরা এখনও ডায়মন্ড ফরমেশন এই জন্যই সবাই এখনও বলে, কারণ ওই ফুটবলটাকে সবাই খুব মনের মধ্যে গেঁথে গেছিলো। কারণ এভরি সমর্থকরা জানে যে ডায়মন্ড ফরমেশন মানেই আজকে অলোক দাস, আজকে ললেন্দ্র সিং, আজকে রিয়াজুল মুস্তাফা, আজকে বাসুদেব মণ্ডল, সত্যদা, দেবজিৎ, আজকে আরপি, আজকে অমিত দাস, আজকে দিব্যেন্দু বিশ্বাস, চিমাহকেরি, খালিদ, আব্দুল খালিক, এই যে সবার যে মিলন এর মধ্যে। আজকে তোমাকে একটা ছোট্ট কথা বলি, আমরা রোভার্স কাপ খেলতে গেছিলাম, সম্ভবত রোভার্স না ন্যাশনাল লিগের খেলা, মুম্বাইতে গেছিলাম। সো আমরা আলাদা রুমে থাকবো না বলে
3টে না 4টে একসাথে রুম, সবার দরজা খোলা, মানে ওইখানেই আমার দরজা খোলা, মানে সবার সাথে সবাই দেখতে পাচ্ছি। এবং রুম নিয়ে আমাদের ঝামেলা হতো যে সবাই আমরা একসাথে থাকবো, একটা ঘরে 10 জন মিলে ছিলাম, মানে এরকম বন্ডিংটা ছিল ওই সময়টা। এবং প্লেয়াররা আমরা সব সময় সত্যি আমরা ফুটবলটাকে খুব এনজয় করেছিলাম। বছর তো মনে হয় একা চিমা, বাকি সব ভারতীয় এবং বাঙালি ফুটবল। একদম না, সে বছর একটা প্লেয়ার এসেছিল, আবার মাঝখানে চলে গেলে, সে হচ্ছে শ্রীলঙ্কার যে রোশন পেরেরা। রোশন এসেছিল মধ্যেখানে, একটা টুর্নামেন্ট খেলে আবার চলে গেল। বাট চিমা অল টাইম সারাক্ষণই আমাদের সাথে ছিল। এবং চিমা এমন ঘটনা যে চিমা আমাদের লাস্ট ম্যাচ খেলার পরও আমরা সে বছর ন্যাশনাল লিগ বলে 3টে না 4টে ম্যাচ আগে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। সো চিমা বোধহয় বাড়ি চলে যাবে, চিমাকে সি আপ করার জন্য সবাই কান্নাকাটি করছে, মানে এরকম একটা ব্যাপার। মানে এই ফিলিংসটা ছিল, আমি ফিলিংসটার কথাটা বলছি, যে সবার চোখেই জল আসছে, সবাই চিমা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আবার কবে আসবে, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে একটা বিশাল করতে। এবং তার সাথে সাথে আমি অবশ্যই আমাদের মোহনবাগান অফিসিয়ালরা, দেবাশিসদা, অঞ্জনদা, প্লাস আমাদের শ্রাবণের স্টাফরা, তারা এই যে আজকে আমরা নাম করি, কত নুরিদা ছিল, তারপরে গোবিন্দদা ছিল, যারা আমাদের বনা, এরা ক্লাবের একটা পরিবেশই অন্যরকম ছিল। এবং সত্যি বলছি, আমাদের ওই সময় ফুটবলটা খেলি, যে আমি এখন মনে করি, আমি খুব প্রাউড ফিল করি যে আমি ওই সময়কার ওই ফুটবলটা আমরা খেলতে পেরেছি। আমি ওই জন্য খুব গর্বিত যে ওই টাইমের ফুটবলটা আমরা সবাইকে, মানুষকে আমরা আনন্দ দিতে পেরেছি। একদম 97 সাল, এবং সেই সময়ের ফুটবলে কার্যত রাজ করেছিলে তোমরা। এবং শুধু ন্যাশনাল লিগ সেই বছর না, তারপরেও 2বার জিতেছো। একবার সঙ্গে ছিল ইগর, ব্যারেটো, এদের সঙ্গে ছিল স্টিফেন, এরা সবাই ছিল। তো ওই টিমটা তো একটা মানে স্মরণীয় টিম ছিল। পরের যে 2বার ন্যাশনাল লিগ জেতা এবং খেলা, সেটা নিয়ে কি? এই কিছুদিন আগে আমার পরশুদিনই ব্যারেটোর সাথে দেখা হয়েছিল। তো ব্যারেটোর সাথে কথা বললেই তো আমাদের আগেকার দিনের অনেক কথা আসে। সো সেদিন কথায় কথায় আমি ব্যারেটোকে বলছিলাম যে আমাকে কিছু রিপোর্টার বলেছিল যে এখনকার মোহনবাগানের যে সাকসেস, আমাদের ওই সাকসেসের সাথে কি তুলনা। আমি বললাম যে দেখো, কোনো সাকসেসই কারোর সাথে তুলনা হয় না। বাট ওই সময় যে খেলা, এখন যেহেতু কোচিং করি, ব্যারেটো সেটা স্বীকার করছিল যে আমরা কোচিং করি, ওই সময়টা ব্যারেটো যে ইজিভাবে খেলছিল তার কি কোনো গ্যারান্টি আছে? কারণ আজকে কে ছিল স্ট্রাইকারে, আজকে ইগর ছিল, আজকে স্টিফেন ছিল, আজকে ব্যারেটো ছিল, দিব্যেন্দু ছিল, সেখান থেকে দুজনকে খেলিয়েছে। বাবলুদার কত বড় মস্তিষ্ক থাকলে তবে বাবলুদা আজকে এদের সাথে ম্যানেজ করে আজকে ওই দুজনকে খেলাতে পেরেছে। আজকে কখনো ব্যারেটোকে নিচ থেকে, স্টিফেনকে আর ইগরকে আগে দিয়ে দিয়েছে, কখনো দিব্যেন্দুকে পিছন দিয়ে খেলিয়েছে। মানে এগুলো সেই জন্যই আমরা বাবলুদা কিন্তু ওই সময়টা কোচিং পার্টটা অ্যাকচুয়ালি ম্যান ম্যানেজমেন্টের মতন। ম্যান ম্যানেজমেন্ট যার যত বেশি স্ট্রং, সে তত ভালো কোচ ছিল তখনকার। বললাম না, তখনকার দিনে কোচিং পার্টটা বড় ব্যাপার না, তখন ম্যান ম্যানেজমেন্টটা ভালো যার ছিল, সেই কোচিং পার্টটা ভালো করতে পারতো। আজ বাবলুদা সেই জায়গাটা, বাবলুদার সবচেয়ে বড় জিনিস ছিল যে বাবলুদা ম্যাচ রিডিংটা প্রচণ্ড পাওয়ারফুল ছিল। ম্যাচ একটা দেখে সেই ম্যাচের কোথায় উইকনেস, কোথায় স্ট্রং পয়েন্ট, বাবলুদা এটা খুব ভালো বুঝতো। এবং কখন কাকে খেলাতে হবে, কখন কাকে কোন জায়গাটায় দিলে ম্যাচটাকে বের করতে হবে, এটা বাবলুদার মতন আমি ভারতবর্ষের কোনো কোচকে দেখিনি। আচ্ছা, তুমি পিক ফর্মের চিমাকে বল বাড়িয়েছো গোল করার জন্য, পিক ফর্মের ব্যারেটোকে বল বাড়িয়েছো গোল করার জন্য। দুজনকে মানে দুজন অবশ্যই দুরকম এবং আলাদা দুজনের থেকে, কিন্তু দুজনেই মোহনবাগানের সুপারস্টার। তুমি তোমার চোখে দুজন কিরকম? দেখো, আমি ওই তোমাকে আগেও বললাম যে কারোর সাথে কারোর তুলনা কখনোই হয় না। আজ বাইচুং বিজয়নের তুলনা যেরকম আমি কোনোদিনই করতে পারবো না, দুজনেই গ্রেট। সেইখানে আমি চিমার সাথেও খেলেছি এবং ব্যারেটোর সাথেও যেহেতু খেলেছি, চিমা অ্যাকচুয়ালি কি লাইক এ পাওয়ারফুল ম্যান, পাওয়ার পার্সন, বুলডোজার। আর চিমা ব্যারেটো হচ্ছে লাইক এ শিল্প, আমার স্টাইলের ও ফুটবলার। এখন ওকে বল, মানে ওকে যদি এখন তুমি বল দিয়ে দাও, তারপরে বলটা নিয়ে যে পাওয়ারের সাথে যাবে সেটা না, ও একটা শিল্প, ছোট্ট ডচ দিয়ে একটা ভালো সুইং করে গোল করলো, একটা ভালো ডচ করে একটা সুন্দর প্লেস করে দিল। কিন্তু চিমার কাছে বডি কভারিং করে একটা ধুম করে একটা শট মারা, একটা পাওয়ারফুল যাওয়া, ওর যাওয়ার মধ্যে একটা সোলো, একটা রান আছে চিমার মধ্যে, যেটা পাওয়ারটাকেও খুব ইউজ করতো। এবং দুজনেই সাকসেসফুল, ইস্টবেঙ্গল, মোহনবাগান, এবং যেখানে যেখানে খেলেছে সারা জীবনই ওরা সবসময় সাকসেস পেয়েছে। তার সাথে সাথে আজকে ইগর বলে যে ছেলেটি এসেছিলো এবং স্টিফেন এসেছিলো, বিগ পার্সন এবং অনেক বড়
ফুটবলার ওরা আজকে ভারতবর্ষে, ওরা যদিও শেষের দিকে এসছে, বাট যখনই এসছে আমরা ভারতবর্ষে আজকে ওদেরকে পেয়ে আমরা নিজেরাও গর্বিত যে ওদের সাথে আমরা খেলতে পেরেছি। দ্যাটস অল, আর কিছু না। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যেদিন মানে তোমার ফুটবলের প্রতি টান, তোমার ফুটবলের প্রতি রেসপেক্ট, তুমি ফুটবলকে কতটা ভালোবাসো এটা তো সবাই জানে, কিন্তু ঠিক সেই দিনটা যেদিন বাবা মারা গেল এবং তুমি তারপরের দিন ম্যাচ, তুমি ধরা পড়ে মাঠে চলে এলে এবং ম্যাচটা খেললে, ম্যাচটা মোহনবাগান জিতলো, মানে এই টান ফুটবলের প্রতি, এবং কেন মানে এরকমটা তো সচরাচর দেখা যায় না, কি হয়েছিল? এটা ব্যাপারটা হচ্ছে, বাবা তো আমার ফুটবলের জন্য বাবা যা করেছে, ফুললি স্যাক্রিফাইস তার জীবনে, মানে আমাকে ফুটবলার করার জন্য। জানেন, সে জানতো না যে আমি অ্যাজ এ বড় ফুটবলার হয়ে যাব কখন, বাট বাবার একটা গর্ব ছিল আমাকে নিয়ে। অলোকদা বা বলরামদা বাড়িতে এসেছিলো, এই বাড়িতেই এসেছিলো, এসে আমাকে বললো যে কি করবি। আর আমি, দেখো, বাবার জন্য আজকে ফুটবল, আমি এই জগতে এসেছি, সো বাবা যখন নেই, আমি কিন্তু, তোমরা যদি ইচ্ছা করো আমি কিন্তু খেলতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। এবং তখন সত্যি কথা বলতে অলোকদাও জানে ভালো মতন যে বাসুদেব মণ্ডল ছাড়া তখন টিম চলবে না, এটা উনি ফিল করতো। সেই জন্য আমি বাবার প্রতি শ্রদ্ধা জানাতেই আমি মাঠে গেছিলাম সেদিনটা, এবং যতটা দরকার ততটাই আমি খেলেছি, এবং সেই ম্যাচটা আমাদের জেতার কথা সেটা আমরা জিতেছি, এবং বাবাকে সেই সম্মানটা দিতে পেরেছি, এটাই আমার কাছে বড় কথা ছিল, আর কিছু না। দ্যাটস অল। সত্যি তোমার ডেডিকেশন, ফুটবলকে ভালোবাসা, এটাই তার প্রমাণ দেয়। আচ্ছা, পাশাপাশি জিজ্ঞাসা করব, মোহনবাগানের দীর্ঘ 10 বছর, প্রচুর পাওয়া, প্রচুর সাফল্য, 3টে ন্যাশনাল লিগ, মোহনবাগান ছাড়ার আগে, মানে ছাড়লে অবশ্য, মানে মোহনবাগান থেকে ছেড়ে যখন তারপরে মোহামেডানে গেছো, সেই পার্টের সবাইটা যদি একটু কিছু বলো। না, মোহনবাগানে যে সময়টা আমি ছেড়েছি, সেই সময় সত্যি বলছি, সেই সময় মোহনবাগানের যে খুব খারাপ সময় যাচ্ছিল আমার তা না। আস্তে 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 একটা জায়গার পরে তো একটা শেষের জায়গা আছে, সেই জায়গাটায় আমাকে, আমি ছাড়বো কখনই, তখন আমি খেলা ছাড়ার কোনো জায়গাই নেই। কিন্তু মোহামেডান টিমের কোচটাকে আমি খুব আবার এক্সপেক্ট করতাম, দ্যাট ইজ সুভাষ ভৌমিক। সো সুভাষদা এমনভাবে আমাকে ডেকেছে, সেই সময় মোহামেডান ক্লাবে দেবজিৎ ছিল, আরও অনেকগুলো প্লেয়ার ছিল যারা আমাকে সুভাষদা বহুবার বলেছে, বাট আমি যেতে চাইনি। আমি দেবাশিসকে বলেছি, দেবাশিসদাকে বলেছি আমি কখনোই মোহামেডান ক্লাবে যাব না, ওই ক্লাবের প্রতি আমার একটা, যে কোনো কারণেই হোক, আমার খেলার ইচ্ছাটা কম ছিল। কিন্তু পরবর্তীকালে যখন ওই ক্লাবে গিয়ে আমি খেলেছি, সত্যিই আমার খুব ভালো লেগেছে। ওখানে কামারদাকে দেখে, আমার ইকবালদা ছিল, কামারদা ছিল, বেলালদা ইজ বিউটিফুল পার্সন। ওরা কিন্তু যতই লোকরা কি বললো, বা অনেকের কাছে অনেক কথা শুনি, বাট আমি মোহামেডান ক্লাবে খেলে আমি নিজে খুব খুশি। কারণ হচ্ছে কামারদার মতন লোককে আমি পেয়েছি। কামারদা এমন একজন লোক যে প্লেয়ারকে খুব রেসপেক্ট করে, এবং ইকবালদার প্রতি অনেকেই অনেক কথা বলে, বাট ইকবালদা, বেলালদাকে আমি সত্যি কথা বলছি, ওরা ফুটবলটা অনেক বেশি, অনেকের লোকের থেকে বেশি বোঝে, এবং অনেক ফুটবলারদের অনেক বেশি প্রেফার করে এবং অনেক বেশি সম্মান করে। সেই জায়গায় আমাকে সুভাষদা এমনভাবে বললো যে আমি সিজনের মধ্যেই আমি মোহনবাগান ছেড়ে তারপর মোহনবাগানে সই করেছিলাম। কারণ হচ্ছে আমি মোহনবাগান থেকে যখন ছাড়ি, ইন্টারন্যাশনাল ট্রান্সফার না করলে হবে না, তখন আমাকে সুভাষদাই নেপালে পাঠালো। নেপালে গিয়ে আমাকে 5টা ম্যাচ খেললাম, ওখান দিয়ে ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স করি, তারপরে মোহনবাগানে সই করানো হলো। এটা হচ্ছে গল্প। আর তারপরে আমি নিজের ইচ্ছাতেই এসেছিলাম, এই কারণে যেহেতু মোহনবাগান ক্লাবে অতদিনই, তোমাকে আমি বললাম ইস্টবেঙ্গল ক্লাব ছাড়ার মূল্য তাই। তবে ইস্টবেঙ্গল ক্লাবে একটা গল্প ছিল যে ইস্টবেঙ্গল ক্লাবে যখন স্পন্সার আসলো, যখন আমাদের প্রথম আই লিগের বা ন্যাশনাল লিগের স্পন্সার আমাদের ইউ গ্রুপ থেকে প্রথম যখন আসলো, তখন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাব, দুটো ক্লাব মৌখিকভাবে, নট লিখিত, যে ঠিক করলো যে মোহনবাগানের প্লেয়ার ইস্টবেঙ্গল নিতে পারবে না, ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগান নিতে পারবে না। সো আমাকে মোহনবাগানে আমি যখন গেলাম 98-এ, 97-এ খেলার পর 98-এ ইস্টবেঙ্গলে গেলাম। ইস্টবেঙ্গল ক্লাব থেকে যখন মোহনবাগানে আসলাম, তারপর থেকে ওরা এই ব্যাপারটা করলো, ইস্টবেঙ্গল থেকে আটকে রেখে দিল অমিতকে, আর আমাকে মোহনবাগান ক্লাব আটকে রেখে দিল, জুটি ভেঙে দিল। একদমই তাই, কারণ ওরা জানতো যে আমরা জুটি বাঁধলে যে কোনো টিমকে কিন্তু আমরা করতে পারি।